হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্রাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ থেকে আমাদের সিলেকশন ব্যাচ 2.0 কেমিস্ট্রি ক্লাস স্টার্ট হচ্ছে। আমরা কেমিস্ট্রির প্রথম যে চ্যাপ্টারটা থেকে স্টার্ট করব সেই চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যাটার, বা বাংলায় যেটাকে বলা হয় পদার্থ। অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা বলতে পারো খুব ইজি একটা চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টারটা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে আগের বছরে। তোমরা গ্রুপ ডি 2025-26-এর প্রশ্ন দেখতে পারো, টেকনিশিয়ানের প্রশ্ন দেখতে পারো, জেইর প্রশ্ন দেখতে পারো। এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, ঠিক আছে। আমরা আগে বায়োলজি কমপ্লিট করেছি, তারপরে আমরা ফিজিক্স কমপ্লিট করেছি, এবং ফিজিক্সে আমাদের 68 পর্যন্ত ক্লাস হয়েছিল। ঠিক তারপর থেকে আজকে কেমিস্ট্রি ক্লাস স্টার্ট করছি, ঠিক আছে। 69 নাম্বার আজ থেকে কেমিস্ট্রি ক্লাস স্টার্ট হচ্ছে। এই চ্যাপ্টারটা থেকে যা যা প্রশ্ন আসে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কি এসছে, একদম ডিটেলসে পড়াবো। একদম ছবির মাধ্যমে, থিওরির মাধ্যমে একদম ডিটেলসে পড়বো আমরা। কোনো কোশ্চেন, একটা কোশ্চেনও তোমাদের এখান থেকে বাদ যাবে না। আমরা প্রথমে থিওরি পড়বো, থিওরির সাথে সাথে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলো এসছে আমরা ডিটেলস আলোচনা করব, ঠিক আছে। তো চলো, আজকে তোমাদের কেমিস্ট্রির ফার্স্ট ক্লাস। আশা করি তোমরা ফুল এনার্জি বলো, একদম কি বলবো, জুনুনের সাথে বলো আজকে ক্লাস তোমরা স্টার্ট করছো। এবং একটা কথা আমি প্রথমেই বলে দিই, আজকে যে তোমরা এনার্জি নিয়ে, যে জোশ নিয়ে আজকে ক্লাস স্টার্ট করছো, একদম শেষ ক্লাস পর্যন্ত যেন এই জোশটা তোমাদের থাকে, তবে গিয়ে তোমাদের সিলেকশন হবে। না প্রথম ব্যাচে প্রচুর জোশ নিয়ে এনার্জির সাথে ক্লাস করলে তারপর আস্তে আস্তে ক্লাস ঠিক আছে স্যার পরে দেখে নেবো, এরকম করলে চলবে না। তোমাদের সামনে অনেক এক্সাম আছে, তো ঠিকঠাকভাবে প্রিপারেশন নিতে হবে। এবং সেই ব্যাপারে আমি তোমাদেরকে সম্পূর্ণরূপে কেমিস্ট্রি যে স্টার্ট করেছি, যেভাবে পড়াবো তোমরা সেইভাবে শুধু পড়তে থাকো, ঠিক আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আচ্ছা, আজকে আমরা পার্ট 1 পড়বো, ঠিক আছে। ক্লাস স্টার্ট করার আগে একবার বলে রাখি যে আমাদের সায়েন্সের নতুন ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হয়েছে। একদম নতুন এনসিইআরটি, পুরনো এনসিইআরটি সব নিয়ে পড়ানো হবে। এই ব্যাচের বাইরে তোমাদেরকে আর কোনো কিছু ফলো করার প্রয়োজন নেই। তো আমাদের জাস্ট 3-4 দিন হলো ক্লাস স্টার্ট হয়েছে, যদি কেউ চাও জয়েন করতে পারো। 599 টাকা ব্যাচের প্রাইস আছে। আবারও বলছি, এই ব্যাচে যা কিছু করানো হবে A to Z, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট টোটাল পড়ানো হবে। নতুন এনসিইআরটি, পুরনো এনসিইআরটি বেস করে চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করানো হবে। এমসিকিউ মানে মক টেস্ট নেওয়া হবে সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ, তার টোটাল অ্যানালাইসিস করা হবে। এনসিইআরটি যত নিউমেরিক্যাল কোশ্চেন আছে, মানে এখানে যা কিছু করানো হবে তার বাইরে আমার ইউটিউব চ্যানেলও তোমাদের ফলো করার প্রয়োজন নেই, যদি কেউ এই ব্যাচটা নিতে পারো। ব্যাচের প্রাইস আছে 799, এখন 200 টাকা ডিসকাউন্ট চলছে 599 টাকা দিয়ে। আর আমাদের অল ব্যাচও অ্যাভেলেবেল আছে 899 টাকা দিয়ে, সমস্তটাই তোমরা নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, ব্যাচ নেওয়ার জন্য কী করতে হবে? সিম্পল এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আমি কিউআর কোড দেবো, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, আমি তোমাদের অ্যাড করে দেবো। আদারওয়াইজ আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে তোমরা পেড কোর্সে গিয়ে ডাইরেক্ট কোর্স নিতে পারো, ওকে। চলো আজকের ক্লাস শুরু করা যাক। আমি যদি তোমাদের প্রশ্ন করি যে বলো তো পদার্থ কি, ম্যাটার কি, তোমরা বলবে স্যার জানি না, তার জন্যই তো আমি পড়ছি এখানে, পদার্থ জিনিসই আমি জানি না। আমি বলছি তোমরা জানো। স্যার কীরকমভাবে? তোমরা যখন সকালে ঘুম থেকে ওঠো এবং রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত, এমনকি যেখানে ঘুমাও, প্রত্যেকটা জিনিস আমরা যা কিছু ব্যবহার করছি সবই পদার্থ। তোমরা বলবে স্যার কীভাবে? দেখো, বোঝো। আমি যদি তোমাদের দুটো অপশন দিই, তোমাদের মধ্যে যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা আগে বলি, তারপরে আমি সঠিক কনসেপ্টটা বলছি। তোমাদের দুটো অপশন দিলাম, একদিকে দিলাম এয়ার মানে কি বায়ু, আরেকদিকে দিলাম একটা ধরো আয়রন রড আছে। কি আছে? আয়রন রড। আমি বললাম বলো তো কোন, আর একটা দিলাম ধরো ব্রিক্স আছে, ইট একটা ধরো ইট পড়ে আছে। আমি বললাম যে বলো তো কোনটা মেটেরিয়াল। তোমরা বলবে স্যার আয়রন রডটা মেটেরিয়াল, ইটটা মেটেরিয়াল। স্যার এয়ারটা তো কখনো মেটেরিয়াল হতে পারে না, পদার্থ হতে পারে না। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। যদি আমি অ্যাকচুয়াল সংজ্ঞাতে যাই, মনে রাখবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছুর মধ্যে দুটো জিনিস থাকবে। স্যার কি? ভর এবং আয়তন। কি বললাম? দুটো জিনিস থাকবে। সব লেখা আছে, সব সুন্দরভাবে লেখা আছে, তোমার নোট ডাউন করতে কোথাও কোনো সমস্যা হবে না। আগে যেগুলো বোঝাচ্ছি মন দিয়ে শুনবে, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। পরীক্ষাতে এখান থেকে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসে, আমি সেই জায়গাগুলো তোমাদেরকে বারবার বলতে যাবো, একটু মন দিয়ে শুনবে। ভর এবং আয়তন, এই দুটো জিনিস যার থাকবে ভর এবং আয়তন, সেটাকেই আমরা কি বলবো? পদার্থ। তোমরা বলবে স্যার আমরা ঘুম থেকে ওঠার থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত সমস্ত কিছু, হ্যাঁ। আরে তোমরা যে বিছানাটাতে ঘুমাও, যে বেডের মধ্যে ঘুমাও, সেই বেডটার একটা সঠিক আয়তন আছে না নেই? সঠিক ভর আছে না নেই? হ্যাঁ স্যার আছে। তোমরা যে জল খাচ্ছ, তোমরা যে জল খাচ্ছ, জলটার একটা সঠিক আয়তন আছে? হ্যাঁ স্যার আছে। ভর আছে? হ্যাঁ স্যার আছে। তার জলটাও একটা পদার্থ। আমরা যদি কোনো পাথরের কথা বলি, আমরা যদি কোনো গাছপালার কথা বলি, যা কিছু তোমরা আয়তন দেখতে পাচ্ছ। দেখো, ধরো তোমরা বাজার থেকে একটা বল কিনে নিয়ে এলে, একটা স্পেয়ার, একটা গোলক নিয়ে এলে, বল কিনে নিয়ে এলে, তাহলে বল। তবে স্যার এই বলটার কি আয়তন আছে? আরে আমরা বলের আয়তন, যারা ম্যাথ ঠিকঠাক জানো, তোমরা জানো না কি সূত্র আয়তন বার করার? 4/3 πr3। আমরা আয়তন বার করতে পারি। স্যার যদি কোনো
এরকম শেপে যদি কিছু থাকে, এরকম শেপে যদি কিছু থাকে, এরকম শেপে যদি কিছু থাকে, আমরা এর আয়তন বার করতে পারি। আয়ত ঘন যেটা বলি, হ্যাঁ স্যার আয়তন বার করতে পারি। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করলে আয়তন বেরিয়ে যাবে। আচ্ছা, আমি যদি ধরো সাপোজ একটা বটল নিয়ে আসি, একটা বটল নিয়ে এলাম, এই বটলটার কি নির্দিষ্ট কোনো আয়তন আছে? হ্যাঁ স্যার আছে। নির্দিষ্ট কোনো ভর আছে? হ্যাঁ স্যার আছে। তো এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, মহাবিশ্বের মধ্যে একটা জিনিস শুধু মাথায় রাখো, যার ভর এবং আয়তন দুটো জিনিসই আছে, সেটাকেই আমরা বলবো পদার্থ। বলো মাথায় ঢুকেছে? এর বাইরে পদার্থরা কিছু জানতে হবে না। বলে স্যার সমস্ত কিছুই পদার্থ? হ্যাঁ। স্যার বাতাস কি পদার্থ? আরে বাতাস কেন পদার্থ হবে না? তোমরা দুটো হাত না সামনাসামনি নিয়ে এসো, ব্লক করো, তো তার ভেতরে বাতাস থাক। আরে মানছি যে নিম্নতম ওয়েট আছে, ধরো সাপোজ বলছি 0.00001 গ্রাম ওয়েট আছে, আমি মানছি যে 0.0000002 গ্রাম ওয়েট আছে, কিন্তু কিছু না কিছু তো আয়তন আছে। আরে গ্যাসীয় পদার্থে কিছু না কিছু তো আয়তন আছে। হ্যাঁ স্যার অবশ্যই আয়তন আছে। কিছু না কিছু তো ভর আছে। হ্যাঁ স্যার অবশ্যই আছে। তো ভর আয়তন যখন আছে, তখন আমি এয়ারকে বলতে পারি, বাতাসকে বলতে পারি পদার্থ। হ্যাঁ স্যার বলতে পারি। তার মানে আজ থেকে মনে রাখো, বাতাসও হচ্ছে একটা পদার্থ। তো আমরা যা কিছু দেখতে পাচ্ছি, বাতাস, জল, খাবার, পাথর, মেঘ, গাছপালা, তারা, নক্ষত্র, সমস্ত কিছুর ভর আয়তন আছে। তো সমস্ত কিছু পদার্থ। এবার তোমরা বলবে স্যার আমি কাউকে খুব ভালোবাসি, স্যার এই ভালোবাসাটি কি কোনো পদার্থ? আরে ভালোবাসা কি তোমরা মেজার করতে পারো? ফিল্মি বাতে ছেড়ে দাও যে আমি এতটা ভালোবাসি, অতটা ভালোবাসি, এতটা ভালোবাসি, এসব ছেড়ে দাও। তুমি কি মেজার করতে পারবে? স্যার আমি আজকে খুব কষ্ট পেয়েছি, স্যার কাট অফ গেছে স্যার 80, আমার 79.8 হয়েছে স্যার, 0.2 এর জন্য আমি কেটে গেছি স্যার, খুব কষ্ট হয়েছে আমার। এই কষ্টটা কি তোমরা মেজার করতে পারবে? এর কোনো আয়তন আছে? কোনো ভর আছে? না স্যার, কোনো আয়তন ভর নেই। তো দুঃখ, কষ্ট, আনন্দ, ব্যথা, বেদনা, এই যে ফিলিংস যা কিছু আছে, অনুভূতি যা কিছু আছে, আমরা মেজার করতে পারি না। তো যদি আমরা আয়তন না থাকে, ভর না থাকে, আমি সেগুলোকে কি পদার্থ বলতে পারবো? না স্যার পারবো না। বলো কনসেপ্ট ক্লিয়ার? চলো আমি তোমাদের ছবির মাধ্যমে এবার দেখাই, আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলো চলো এদিকে চলে এসো। দেখো এখানে যে কটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এখানে কি দেখতে পাচ্ছ? স্যার এখানে দুধ রয়েছে, দুধের প্যাকেট। স্যার এখানে কোকাকোলা রয়েছে। স্যার এখানে মন্দিরের ঘন্টা রয়েছে। স্যার এখানে বেলুন রয়েছে। এখানে একটা ফ্রুট রয়েছে। এখানে বই রয়েছে। এখানে বড় একটা কি বলে এগুলোকে, প্যারাশুট রয়েছে। এখানে পেন রয়েছে। স্যার এই সবই কি পদার্থ? অবশ্যই সবই পদার্থ, কারণ এই সব কিছুর মধ্যে আমরা ভর আয়তন দেখতে পাচ্ছি। তো মনে রাখবে, মহাবিশ্বে যা কিছু নির্দিষ্ট ভর আছে এবং যা কিছু জায়গা বা আয়তন দখল করে থাকে, কিছুটা জায়গা আয়তন দখল করে থাকে, তাকেই আমরা পদার্থ বলবো। উদাহরণ বলতে পারো বাতাস, জল, খাবার, পাথর, মেঘ, তারা, গাছপালা, সব কিছু। ঠিক আছে, চলো নেক্সট দেখো। আমি তোমাদের জিজ্ঞাসা করছি একটা প্রশ্ন, বলো তো আমাকে, স্যার টাইম, সময়, এটা কোনো পদার্থ হবে? স্যার আমরা তো এটা মেজার করতে পারি, মাপতে পারি স্যার, 2টো বাজে 4টে বাজে। আরে টাইমের কোনো ভর আছে? কোনো আয়তন আছে? কিছু নেই। তো ভুল করো না, পরীক্ষা দিয়ে দেয় যে টাইম কি কোনো মানে কোনো ম্যাটারের মধ্যে পড়বে, কোনো পদার্থের মধ্যে পড়বে না। টাইম, ইমোশন, এগুলো কোনো পদার্থের মধ্যে পড়ে না। আমি এখন তোমাদের যে 4টে পয়েন্ট আমি বলতে যাচ্ছি না, এমন কোনো রেলওয়েতে পরীক্ষা নেই সেখান থেকে প্রশ্ন আসেনি। তো ভালো করে শুনবে, এমন কোনো রেলওয়েতে পরীক্ষা নেই, যে কোনো কোশ্চেন উঠিয়ে দেখে নাও, আমি যে স্লাইডে যা কিছু বলবো সেখান থেকে প্রশ্ন আসেনি, হতেই পারে না। দেখো বুঝো, পদার্থের কণাগুলোর না 4টে বৈশিষ্ট্য আছে। স্যার কি বৈশিষ্ট্য আছে? প্রথম যে বৈশিষ্ট্যটা ভালো করে মাথায় রাখবে, যে প্রত্যেকটা পদার্থ কিছু ক্ষুদ্র, অতি ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। যে কোনো পদার্থ, সাপোজ বলছি একটা লোহার রড আছে, স্যার স্যার এ কি ছোট 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 অনেক 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 কণা দিয়ে গঠিত, অনেক কণা দিয়ে গঠিত, অনেক কণা দিয়ে গঠিত। হ্যাঁ স্যার, প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র, অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। স্যার আমি এক বালতি জল আছে, তো এই যে জল আছে, এই জলও কি স্যার কণা দ্বারা গঠিত? অবশ্যই, এই জলও কণা দ্বারা গঠিত, এই জলও কণা দ্বারা গঠিত, এই জলও কণা দ্বারা গঠিত। ঠিক আছে, তো প্রথম পয়েন্ট কি বললাম? অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র কণা দ্বারা প্রত্যেকটা পদার্থ গঠিত, প্রথম। স্যার সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট মনে রাখবে, যে প্রত্যেকটা পদার্থের যে কণাগুলো থাকে না, এই প্রত্যেকটা কণার মধ্যে না ফাঁকা স্থান থাকে, সেটাকে ইন্টার পার্টিকেল স্পেস বলো বা ইন্টার মলিকুলার স্পেস বলো। মানে আমি যে এখানে তোমাদের বললাম না, যে ছোট 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 কণা দ্বারা গঠিত, এই কণাগুলোর মাঝে কিছু স্পেস থাকে, বোঝা গেল? এটা আলাদা ব্যাপার যে কিছু পদার্থের মধ্যে স্পেস কম থাকে, কিছু পদার্থের মধ্যে যে কণাগুলো থাকে সেই কণাগুলোর মধ্যে স্পেস বেশি থাকে, কিছু কণার মধ্যে স্পেস অনেক বেশি থাকে, সেগুলো আমরা পরে জানবো। কিন্তু আমরা এখানে এইটুকু পড়লাম যে পদার্থের কণাগুলোর মধ্যে মোট কথা ফাঁকা স্থান থাকবেই।
সেটা যেরকমই পদার্থ হোক, কম বেশি পড়ার ব্যাপার, কিন্তু কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান থাকবে। ঠিক আছে স্যার, এইটুকু আমরা বুঝলাম। 3 নম্বর পয়েন্ট কি স্যার? 3 নম্বর পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট, মনে রাখবে পদার্থের কণাগুলো, এই যে কণাগুলোর কথা বলছি, এই কণাগুলো মনে রাখবে সবসময় গতিশীল। কি বললাম? সর্বদা গতিশীল। সব লেখা আছে, কিচ্ছু লিখতে হবে না, আমি সব লিখে দেবো তোমাদের, সব নোট দেবো। সর্বদা কি বললাম? গতিশীল, কনস্ট্যান্ট মোশনে আছে। মানে ধরো এই একটা পদার্থ, তো এই একটা পদার্থের মধ্যে এই যে কণাগুলো আছে না, এরা সবসময় মোশনে থাকে। এটা আলাদা ব্যাপার যে কোথাও কোনো পদার্থের কণাগুলোর মোশন বেশি হবে, গতি বেশি হবে, কোথাও মাঝারি হবে, কোথাও কম হবে, কিন্তু মনে রাখবে এটা কনফার্ম যে সর্বদা পদার্থের কণাগুলো সর্বদা গতিশীল থাকবে। 4 নম্বর পয়েন্ট মনে রাখো, গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে পদার্থের কণাগুলো একে অপরকে আকর্ষণ করে। পার্টিকেল অ্যাট্রাক্ট ইচ আদার। মানে স্যার, মানে এই ধরো একটা পদার্থ, এই ধরো এর বিভিন্ন কণা দ্বারা গঠিত, এই এক একটা কণা একে অপরকে আকর্ষণ করবে, আবারও বলছি, আকর্ষণ বেশি হবে কম হবে বিভিন্ন পদার্থ বিশেষে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা কনফার্ম যে পদার্থের কণাগুলো একে অপরকে আকর্ষণ করবে। বলো 4টে পয়েন্ট বোঝা গেছে? আমি আবার রিপিট করে দিচ্ছি, পদার্থের যে প্রত্যেকটা পদার্থ, পৃথিবীতে যত মহাবিশ্বে যত পদার্থ আছে, ক্ষুদ্র অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট মনে রাখবে, পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান থাকে, পদার্থের প্রত্যেকটা কণার মধ্যে ফাঁকা স্থান থাকে। 3 নম্বর পয়েন্ট মনে রাখবে, পদার্থের কণাগুলো সর্বদা গতিশীল, কণাগুলো সর্বদা মুভমেন্ট করবে, সর্বদা গতিশীল। 4 নম্বর পয়েন্ট মনে রাখবে, পদার্থের কণাগুলি একে অপরকে আকর্ষণ করে, অ্যাট্রাক্ট ইচ আদার। ঠিক আছে, যেগুলো বললাম একবার লিখিয়ে দিই। চলো দেখো, এই 4টে পয়েন্টকে মনে রাখতে হবে তোমাদের। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা 4টে পয়েন্টকে মনে তো রাখবো, কিন্তু আপনি যে বললেন তার প্রমাণ কি আছে? আমাদের প্রুফ চাই, প্রুফ ছাড়া আমরা বিশ্বাস করব না। তো আমি এই প্রত্যেকটা 4টে যে পয়েন্ট আছে, এই 4টে পয়েন্ট তোমাদের পরীক্ষাতে আসে, এবং এই 4টে পয়েন্টের বেসিসে যে আমি তোমাদের প্রুফ দেবো, প্রমাণ দেবো, সেই প্রমাণগুলো কিন্তু পরীক্ষাতে আসে, কারণ এগুলো এনসিইআরটিতে আছে। ঠিক আছে, আমি প্রথম তোমাদের প্রমাণ দেবো যে পদার্থ সত্যি সত্যি কি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। একটা পদার্থের মধ্যে কত কণা থাকে ভাবো, জল বলো, যে কোনো পদার্থ বলো, যে কোনো পৃথিবীতে যত পদার্থ আছে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। অবশ্যই প্রুফ দেবো আমি। ফাঁকা স্থান থাকে পদার্থের কণাগুলোর মধ্যে, হ্যাঁ স্যার প্রুফ চাই। পদার্থের কণাগুলো সর্বদা গতিশীল, তারও প্রুফ চাই, এবং একে অপরকে যে আকর্ষণ করছে তারও প্রুফ চাই। তাহলে প্রথম প্রুফ কী দেবো আমি? পদার্থ অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। চলো নেক্সট স্লাইড দেখো। আচ্ছা, যারা ভাবছো যে স্যার এইখান থেকে যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে স্যার সেগুলো কখন হবে, আমি যতটা পড়াবো আজকে ঠিক তারপরেই তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে। ঠিক আছে, রেলওয়েতে আসা, তো তোমরা ভালো করে ক্লাসটা না করলে ওই কোশ্চেনগুলো করতে পারবে না, তো আগে ভালো করে ক্লাসে মন দাও। প্রথমে আমি কি বললাম না, পদার্থ অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। আচ্ছা জিনিস বলো আমাকে, আমি এখানে 1 গ্লাস জল নিলাম, স্যার কী নিলাম? 1 গ্লাস জল নিলাম। ঠিক আছে, আরে জল নিলাম এখানে। ঠিক আছে, আচ্ছা জলের কালার কি? তোমরা কি বলবে? স্যার জলের কোনো কালার নেই, বা সাদা মানতে পারো, বা জলের কোনো কালার নেই। আমি কি করলাম এখানে কি করলাম না, 1 ড্রপ, জাস্ট 1 ড্রপ ইঙ্ক ফেলে দিলাম, ইঙ্ক কালি। কি করলাম? 1 ড্রপ ইঙ্ক ফেলে দিলাম। আরে এতটা জল আছে, 1 গ্লাস জল আছে, আমি এর মধ্যে ইঙ্ক ফেলে দিলাম, কি হবে? স্যার সিম্পল ব্যাপার, জলটা কালার হয়ে যাবে, কিছুক্ষণ পর জলটা কী হয়ে যাবে? পুরো ব্লু হয়ে যাবে। যে কালার ফেলবো, যদি লাল ফেলি লাল হয়ে যাবে, ব্লু ফেললে ব্লু হয়ে যাবে, সেই কালারটা হয়ে যাবে। একটা জিনিস ভাবো, আমি তোমাদের কি বললাম যে এই জলটা অনেক মলিকিউল দিয়ে তৈরি, এরকম ছোট ছোট অনেক মলিকিউল আছে, অনেক কণা দ্বারা গঠিত। কিন্তু আমি যখন ইঙ্কে শুধুমাত্র একটা ড্রপ ফেলছি, সেই ড্রপটার মধ্যে তোমরা ভেবে দেখো যে কত ইঙ্কের মলিকিউল আছে, কত ইঙ্ক, যে কালিটা ফেললাম সেই কালির কত কণা আছে, যে একটু পরে ধীরে ধীরে জলটা কি হয়ে যাচ্ছে? ব্লু হয়ে যাচ্ছে। বোঝা গেল? তার মানে ইঙ্কের যদি আমরা একটা ড্রপের কথা ভাবি, ইঙ্কের যে ড্রপ, তাহলে এই ড্রপের মধ্যে ছোট ছোট কত মলিকিউল আছে ভাবো, কত মলিকিউল আছে বলো, যে এই পুরো জলটাকে কি করে দিতে পারে? ব্লু করে দিতে পারে। তার মানে এটা থেকে প্রমাণ হচ্ছে না যে ইঙ্ক, এই যে কালি, এর একটা ড্রপে নিশ্চয়ই অনেক ছোট ছোট কণা আছে, অনেক ছোট ছোট কি আছে? মলিকিউল আছে, না হলে কি করে এতটা জলকে কালার করে দিতে পারতো?
ঠিক কি ঠিক না? তার মানে এর থেকে প্রমাণ হয় যে অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা দ্বারা প্রত্যেকটা পদার্থ গঠিত। আরে ইঙ্ক একটা পদার্থ না? পদার্থ নয় স্যার, ইঙ্ক তো একটা পদার্থ, কারণ ওর নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আয়তন আছে। স্যার জল একটা পদার্থ কি পদার্থ নয়? স্যার জল একটা পদার্থ, কারণ নির্দিষ্ট ভর আছে, আয়তন আছে। কিন্তু এই যে ইঙ্ক যে পদার্থটা, ওর একটা ড্রপের মধ্যে ভাবো কত মলিকিউল আছে, কত মলিকিউল আছে। ভালো করে ফিল করো জিনিসটা, নাহলে কিন্তু বুঝতে পারবে না যে এই পুরো জলটাকে ব্লু করে দিচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই এর মধ্যে অনেক মলিকিউল আছে। আচ্ছা, এবার একটা জিনিস তোমার বলো এবার আমাকে, আমি এক গ্লাস জল নিলাম, কি নিলাম? এক গ্লাস জল নিলাম। জলের মধ্যে কি আছে? অনেক মলিকিউল আছে স্যার, অনেক মলিকিউল আছে, অনেক মলিকিউল আছে। আমি কি করলাম, এর মধ্যে না পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেলে দিলাম। এই এক্সাম্পলটা তোমাদের এনসিআরটিতে আছে এবং পরীক্ষাতে দেয় এবং পরীক্ষাতে দেবেও নেক্সট টাইম, মন দিয়ে শুনবে। কি ফেলে দিলাম? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ঠিক আছে স্যার। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেললে কি হবে না, এই জলটাকে না পিঙ্ক কালার করে দেবে। কি করে দেবে? কিছুক্ষণ পর কি করে দেবে? পিঙ্ক করে দেবে, পিঙ্ক পিঙ্ক কালার করে দেবে, গোলাপি কালার করে দেবে। ঠিক আছে স্যার, একদম ছবির মাধ্যমে বোঝাবো, আগে এই জিনিসটা বুঝে নাও। তো আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জাস্ট যদি একটুখানি ইউজ করি, একটুখানি সামান্য একটু ইউজ করি, পুরো জলটা আমার কি হয়ে যাচ্ছে? পিঙ্ক হয়ে যাচ্ছে। আমি কি করলাম, আমি আরেকটা বিকার নিলাম, এক গ্লাস জল নিলাম। বিকার ফিকার ছেড়ে দাও, যেটা আমরা বুঝবো সেই ভাষায় কথা বলি। কি নিলাম? এক গ্লাস জল নিলাম। স্যার জল তো বর্ণহীন, তো ফ্রেশ জল একদম। আমি কি করলাম, এখানে জাস্ট এক ড্রপ, আমি এখানে কি করলাম, জাস্ট এক ড্রপ, অন্য কালার দিয়ে বোঝায়। ধরো এই যে জলটা তৈরি হলো না, এই যে সলিউশনটা তৈরি হলো, এই যে জলটা তৈরি হলো, আমি এখানে না জাস্ট ওয়ান ড্রপ, কি একটু জল তুলে নিয়ে গিয়ে আমি এই জলটার মধ্যে ফেললাম। কি হবে? আরে কি হবে? এই জলটাও না পিঙ্ক হয়ে যাবে। স্যার এতটা পিঙ্ক হবে না? এতটা পিঙ্ক হবে না, কিন্তু কিছুটা হলেও পিঙ্ক হয়ে যাবে। তার মানে ভাবো, আমি এই জলটা তো পুরো আমার পিঙ্ক, এই জলটা তো আমার পুরো পিঙ্ক, পুরো গোলাপি হয়ে গেছে। আমি এখান থেকে জাস্ট কয়েক ড্রপ মাত্র এখানে ফেলেছি, তো এই জলটাও কি হয়ে যাবে? হালকা পিঙ্ক হয়ে যাবে। তার মধ্যে ওই যে কয়েক ড্রপ জল এসেছে, তো ওই ড্রপের মধ্যে ভাবো কত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মলিকিউল আছে যে এই জলটাকেও কিছুটা হালকা করে দিচ্ছে। তার মানে আমি বুঝতে পারছি কোথাও না কোথাও প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্র 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 অনেক ক্ষুদ্র ক্ষুদ্র, যেটা আমরা খালি চোখে হয়তো দেখতে পাবো না, এত ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা নিশ্চয়ই গঠিত, না হলে এই জলটাকে করতে পারতো না এরকম কালার। বা এই যে ইঙ্কটা এই জলটাকে ব্লু করতে পারতো না, বা রেড করতে পারতো না, বা পিঙ্ক করতে পারতো না। ঠিক আছে, চলো আমি এই যে জিনিসটা বোঝালাম তোমাদেরকে আমি ছবির মাধ্যমে একবার দেখাই, আরও ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখো, এই ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করো। এখানে কি জিনিসটা আছে? এখানে দেখো, এই একটা বটল ছিল, এই বটলের মধ্যে কি করলাম, আমি জাস্ট একটু পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলাম। ধীরে 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 ছড়াতে শুরু করলো। ধীরে ধীরে দেখো এখানে পুরো জলটাকে আস্তে 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 পুরো জলটাকে ক্যাপচার করতে স্টার্ট করলো। আর এখানে দেখো পুরো জলটা কি হয়ে গেল? পিঙ্ক কালার হয়ে গেল, পুরো জলটা পিঙ্ক কালার হয়ে গেল। তো পদার্থ খালি চোখে যা দেখি তা আসলে কোটি 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 ক্ষুদ্র কণার সমষ্টি। উদাহরণ হিসাবে এক গ্লাস জলে কয়েক দানা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি মিশিয়ে দেওয়া হয়, জলটা কি হয়ে যাবে? গোলাপি হয়ে যাবে। এই এক্সাম্পলটাই মনে রাখবে, এক্সাম্পলটা থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসছে গ্রুপ ডিতে, কিন্তু এবারও আসবে আবার। ঠিক আছে, জলটি গোলাপি হয়ে যাবে। এবার সেই জল থেকে আমি কিছুক্ষণ পর কোশ্চেন করাবো, তোমরা দেখতে পাবে এই কোশ্চেনটা এসছে। এবার সেই জল থেকে কিছুটা জল নিয়ে অন্য যদি আরেকটা পরিষ্কার জলের মধ্যে মিশিয়ে দেওয়া হয়, সেটিও গোলাপি হয়ে যাবে। এই প্রক্রিয়া যখন বারবার করতে থাকবো, যখন আমরা এই একটা গ্লাসে মেশালাম, এই একটা গ্লাসে মেশালাম, এই একটা গ্লাসে মেশালাম, দেখবো কিছুটা হলেও, ধরো এই প্রথম যে গ্লাসটা যতটা গোলাপি হবে, তারপরে গ্লাসটা একটু কম গোলাপি হবে, তারপরে গ্লাসটা একটু কম গোলাপি হবে, কিন্তু গোলাপি ঠিক হবে। কারণ ওই যে আমি কয়েক ফোঁটা জল ফেলছি, ওর মধ্যেও কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট রয়েছে আর কি। ঠিক আছে, ব্যাখ্যা কি? এটি প্রমাণ করে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কয়েক দানা লক্ষ লক্ষ ছোট কণা দ্বারা গঠিত। মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ধরো আমি জুম করে বলছি, ধরো এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা দানা, ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা একটা দানা, এটা একটা দানা। তো এর মধ্যে ছোট 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 কত অণু আছে ভাবো, কত মলিকিউল আছে ভাবো, কত মলিকিউল আছে ভাবো, এর মধ্যে কত মলিকিউল আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। বোঝা গেল? যা জলকে ক্রমাগত রং করতে থাকে। বলো প্রথম জিনিসটা বুঝতে পেরেছো কি পারোনি? যে পদার্থ অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। স্যার প্রথম জিনিসটাতে আমরা প্রুফ পেয়ে গেছি। চলো আমি সেকেন্ড পয়েন্টে যাই। নেক্সট দেখো, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান থাকে। একটা জিনিস আমাকে বলো, তোমরা ভালো করে বুঝো। আমি কি করলাম, এক গ্লাস জল নিলাম। স্যার এক গ্লাস জল নিয়ে নিয়েছি আমি, ওকে। আমি কি করলাম, এর মধ্যে না সুগার মিশিয়ে দিলাম।
স্যার সুগার না চিনি, চিনি বলবো আমরা, চিনি, চিনি মিশিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা আমাকে একটা কথা বলো, আমি যখন জলটা নিয়েছি, ধরো জলের লেভেল ছিল এটা, জলের লেভেল ছিল এটা, আমি কি করলাম, ধরো সাপোজ বলছি, আমি বললাম যে 100 মিলিলিটার জল, কত লিটার জল, ধরো সাপোজ বলছি এই যে জলটা আছে, ধরো 100 ml জল আছে, আমি এর মধ্যে না 2 চামচ চিনি ফেলে দিয়েছি, ক চামচ, 2 চামচ চিনি ফেলেছি, ওকে। তাহলে হিসাবে কি হওয়ার কথা, জলটা একটু বেড়ে যাওয়ার কথা, আরে জলের লেয়ারটা একটু বেড়ে যাওয়ার কথা, কিন্তু আমরা কি দেখতে পাই যে জলের লেয়ারটা বেড়ে গেছে? কখনোই না। আবার কি দেখি, একটু পরে না সেই যে চিনিটা আমি গুলেছিলাম, সেই চিনিটা আমরা দেখতেও পাই না, সেই চিনিটা আমরা দেখতেও পাই না। আমি 2-3টে পয়েন্ট বলছি, ভালো করে মনে রাখবে। আমি যখন 1 গ্লাস জল নিলাম, জলের লেয়ারটা ধরো আমার এতটা পর্যন্ত জলের লেয়ার ছিল, ধরো 100 ml জল নিয়েছি, আমি এতে 2 চামচ চিনি দিয়েছি, তো আমার এটা জলের লেয়ারটা বেড়ে যাওয়ার কথা। জলের লেয়ার কি বেড়েছে? না স্যার, জলের লেয়ার বাড়েনি, যা ছিল তাই আছে। সেকেন্ড পয়েন্ট, এটা 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট আমি কি বললাম, যে কিছুক্ষণ পর দেখবো যে চিনিগুলো ভ্যানিশ হয়ে গেছে, গায়েব হয়ে গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, চিনি আর কিছুক্ষণ পর দেখা যায় না। 3 নম্বর পয়েন্ট, আমি জলটা যে কোনো জায়গা থেকে যদি 1 চামচ জল তুলে খাই, আমি সেই জলটা স্বাদ কীরকম পাবো? স্যার মিষ্টি পাবো। সে আমি এখানে জল তুলি, এখানে জল তুলি, এখানে জল তুলি, এখানে জল তুলি, আমি যে জায়গায় জল তুলবো না কেন, সেই জায়গাতে জলের স্বাদ কী পাবো? মিষ্টি পাবো। এই 3টে পয়েন্ট ইয়েস অর নো? হ্যাঁ স্যার, একদম সঠিক। আমার প্রশ্ন হচ্ছে যে এই 3টে জিনিস ঘটলো কেন, যে জলের লেভেল বাড়ছে না, আমি যেখানে জল তুলছি সেই জলটাই মিষ্টি পাচ্ছি, আমি একটু পরে চিনিগুলোকে দেখতে পাচ্ছি না, ভ্যানিশ হয়ে গেল, এর কারণ কি ভালো করে বুঝবে। আমি যখন বলছি যে জলের তো মলিকিউল আছে, জলের তো মলিকিউল আছে, জলের তো মলিকিউল আছে, তো জলের যে মলিকিউল আছে না, এই মলিকিউলের মধ্যে কি থাকে? গ্যাপিং থাকে। আমি আগেই বলেছি যে পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান থাকে। স্যার ফাঁকা স্থান থাকে কি করে বুঝলাম? না, যখন আমি সুগার ফেললাম না এর মধ্যে, যখন আমি সুগার অ্যাড করছি, সুগার কি করছে, এই যে দুটো জলের মলিকিউলের মধ্যে যে ফাঁকা স্থান থাকে না, এই ফাঁকা স্থানের মধ্যে এসে অ্যাডজাস্ট করে যাচ্ছে, এই ফাঁকা স্থানের মধ্যে এসেও অ্যাডজাস্ট করে যাচ্ছে, এই ফাঁকা স্থানের মধ্যে এসেও অ্যাডজাস্ট করে যাচ্ছে। বলো, বোঝা গেল? বোঝা গেল? তাই কি হচ্ছে, যখন ধরো এটা ধরো জল, এটা ধরো জলের একটা মলিকিউল, ধরো জলের এটা একটা মলিকিউল, সুগার কি করছে, এর মাঝে এসে না ফিট হয়ে এই ফাঁকা যে স্থানটা আছে, ফাঁকা স্থানের মধ্যে ঢুকে যাচ্ছে। তো যখন আমরা চামচে করে জলটা তুলছি, তখন তো জল যেমন উঠছে, তেমনি তো সুগারের, চিনিরও তো কিছুটা পার্ট যাচ্ছে না, এরা তো একসঙ্গে মিশে আছে। তখন আমরা কি পাচ্ছি? সেই জলটাকে মিষ্টি পাচ্ছি। আর এই মাঝে মাঝে এরা ঢুকে যাচ্ছে বলেই, মাঝে মাঝে এরা ঢুকছে বলে জলের লেয়ারটার কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ আমি এই দুটো ফাঁকা স্থানের মাঝে যদি ঢুকি, আমার কি লেয়ারের কোনো পরিবর্তন হলো? না স্যার, কোনো পরিবর্তন হবে না। অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটছে যে জলের যে মলিকিউল থাকে, জলের যে মলিকিউল আছে, এই জলের মলিকিউলের মাঝে ও কী করছে? নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে, তার ফলে জলের লেয়ার বাড়ছে না। আমরা একটু পর দেখছি চিনি গায়েব হয়ে গেছে। চিনিটা গেল কোথায়? না, ওই দুটো জলের মলিকিউলের মাঝে ঢুকে গেছে। বোঝা গেল? বোঝা গেল? তার জন্য জলের লেয়ারও বাড়ছে না। তাহলে আমরা বলতে পারি যে পদার্থের কণাগুলোর মধ্যে নিশ্চয়ই ফাঁকা স্থান থাকে। আমি এর মধ্যে চিনি মেশাই, এর মধ্যে নুন মেশাই, যা কিছু মেশাই, কিছুক্ষণ পর দেখি গায়েব হয়ে গেছে এবং স্বাদ বদলে গেছে। নুন মেশালে নুনটা স্বাদ পায়, চিনি মেশালে চিনির স্বাদ পায়। এর কারণই হচ্ছে এটা, যে ওই জলের মলিকিউলের মাঝে যে ইন্টারমলিকুলার স্পেস থাকে, ওর মাঝে কিন্তু ও ঢুকে যায়। তার জন্য আমরা এই জিনিসটা লক্ষ্য করি, ঠিক আছে? এর থেকে কি প্রমাণ হলো? যে পদার্থের কণাগুলির মধ্যে অবশ্যই ফাঁকা স্থান থাকে। চলো এটা আমি তোমাদের লিখিত আকারে একবার দেখিয়ে দিই। দেখো, পড়ে নেবে, এটা বারবার রিপিট করবো না। পদার্থের কণাগুলোর একে অপরের সাথে লেগে থাকলেও তাদের মাঝে অণু পরমাণুর পর্যায়ে ফাঁকা জায়গা থাকে। ধরো একটা 100 মিলি জল নিয়ে তাতে 2 চামচ তুমি চিনি মিশিয়ে দিলে, তো দেখা যাবে যদি কন্টিনিউ নাড়ি সেই চিনিটাকে মেশানোর জন্য, দেখবো আয়তন বাড়ছে না। জলের অণুগুলোর মাঝে যে ফাঁকা জায়গা থাকে, চিনির অণুগুলো সেই জায়গাটা দখল করে নেয়, তাই জলের মোট আয়তনের কোনো পরিবর্তন হয় না। বোঝা গেল? তাহলে এটা আমাদের প্রুভ হয়ে গেল। চলো আমাদের 3 নম্বর যে পয়েন্টটা ছিল, 3 নম্বর পয়েন্টটা স্যার কী ছিল? না, পদার্থের কণাগুলো সর্বদা গতিশীল। আমি যে বলেছিলাম তার প্রুফ দেবো। চলো নেক্সট স্লাইডে চলো। আরে মজা আসছে না? আসছে না? পুরো ফিল নিয়ে পড়ো, পুরো মজা নিয়ে পড়ো। দেখো, পদার্থের কণাগুলো সর্বদা গতিশীল। স্যার কী করে বুঝবো? আমি সিম্পল একটা এক্সাম্পল দেবো। চলো এই ছবিটার দিকে তাকাও। স্যার এটা তো ধূপকাঠি জ্বলছে। আরে ধূপকাঠি জ্বলছে, ঠিক আছে, ধূপকাঠি জ্বলছে, তার ধোঁয়া উৎপন্ন হচ্ছে। ধরো তোমার ঘরের কোণে একটা ধূপকাঠি জ্বালিয়ে দিলে, বা ধরো তোমার বাড়ি থেকে তুমি রেডি সেডি হয়ে বেরোচ্ছ, তুমি কি করলে? একটু বডি স্প্রে লাগিয়ে নিলে বা একটু সেন্ট পারফিউম লাগিয়ে নিলে। একটু পর কি হয়? পুরো ঘরটা পুরো পারফিউমে ভরে যায়। বা কোনো কোনায় যদি ধূপকাঠি জ্বলে, পুরো ঘরটা একটু পরে ধূপকাঠিতে ভরে যায়, ধূপকাঠির গন্ধে ভরে যায়। হলো কি করে?
আরে বাইরে থেকে কেউ এনার্জি দিয়েছে কি? না স্যার, কোনো এনার্জি দেয়নি। বাইরে থেকে কেউ এনার্জি লাগিয়েছে যে ভাই ধূপের গন্ধ তুই এখান থেকে এখানে যা? নিজে নিজে গেছে, নিজে নিজে। তাহলে নিশ্চয়ই অণুগুলোর মধ্যে গতিশীলতা আছে। এই যে গ্যাসটা যে উঠছে, এই গ্যাসটা কি আমি একটু পরে দেখবে যে অসংখ্য মলিকিউল দিয়ে তৈরি। তো নিশ্চয়ই এই মলিকিউলগুলো কি করছে? গতিশীল অবস্থায় আছে। না হলে এই গন্ধ আমরা পাচ্ছি কি করে, পুরো ঘরে ছড়িয়ে পড়ছে কি করে? নিশ্চয়ই ওই যে গন্ধটা বেরোচ্ছে তার যে মলিকিউলগুলো আছে নিশ্চয়ই চারিদিকে ছড়িয়ে পড়ছে। ওই যে পারফিউমটা যে আমি ইউজ করলাম, সেই পারফিউমের যে মলিকিউলগুলো আছে, অণুগুলো আছে, নিশ্চয়ই গতিশীল অবস্থাতে আছে, সেই জন্য পুরো ঘরে ছড়িয়ে যেতে পারছে কোনো রকম কোনো এনার্জি ছাড়া, নিজে নিজে ছড়িয়ে যেতে পারছে। আমি কি বললাম? এটা আলাদা ব্যাপার যে কোনো পদার্থের অণুগুলো কি গতিশীলতা কম থাকবে, কারোর মাঝারি থাকবে, কারোর বেশি থাকবে, কিন্তু এটা তো কনফার্ম যে পদার্থের কণাগুলো সর্বদা গতিশীল। ঠিক আছে, চলো দেখো যেটা বললাম এখানে লেখা আছে, পদার্থের কণাগুলো স্থির হয়ে বসে থাকে না, বরং সর্বদা কাঁপতে থাকে বা নাড়াচড়া করে। হতে পারে যে জায়গায় আছে সেই জায়গাতেই ভাইব্রেশন করতে থাকে, হতে পারে এক স্থান থেকে অপর স্থানে কি করতে থাকে, গতি করতে থাকে, এটা হতে পারে। ঘরে যদি একটা ধূপকাঠি জ্বালিয়ে এক কোণে রেখে দাও, কিছুক্ষণের মধ্যেই তার সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। ব্যাখ্যা কি? না, ধূপের কণাগুলো বাতাসের কণার সাথে মিশে যায় এবং তাদের গতিশক্তির কারণে চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। এটাই পরে আসছি, ব্যাপন ডিফিউশনটায় পরে আসছি। তাপমাত্রা বাড়লে এই গতি আরও বেড়ে যায়। দেখবে গরম খাবারের গন্ধ বেশি ছড়াচ্ছে ঠান্ডা খাবারের তুলনায়। এর কারণ কি আমি নেক্সট বলছি, দেখো এটা আশা করি বোঝা গেল। চলো, আচ্ছা, পদার্থের কণাগুলো সর্বদা গতিশীল, এই ব্যাপারে তোমাদেরকে আর একটু ডিটেলসে বলতে হবে। আমি যাওয়ার আগে আমাদের আর একটা পয়েন্ট বাকি আছে, তোমাদের মনে আছে আশা করি। কি পয়েন্ট? না, পদার্থের কণাগুলি একে অপরকে আকর্ষণ করে। আমি বলেছিলাম 4 নম্বর পয়েন্ট, এটা লাস্ট পয়েন্ট। এর বিষয়ে কিছু ব্যাখ্যা দিতে হবে। দেখো, আমি তোমাদের সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো কল থেকে না জল পড়ছে, ধরো এটা একটা নল আছে, ঠিক আছে? এই নল থেকে ধরো জল পড়ছে, কল থেকে জল পড়ছে। তো জল যখন পড়ছে, যে জলের যে ধারাটা যদি আমরা আঙুলে করে একটু ডিস্টার্ব করে দিই, তারপরে জলটাকে অন্যদিকে পড়ে, যখন আঙুলটা সরিয়ে নিই আবার দেখি কন্টিনিউ পড়তে আছে। আচ্ছা বাদ দাও যদি বুঝতে না পারো। আমি বলছি যে ধরো একটা রবার ব্যান্ড, একটা ধরো রবার ব্যান্ড নিয়েছো, হ্যাঁ? আরে রবার ব্যান্ড বোঝো তো, রবারের একটা ধরো লম্বা কোনো জিনিস বা রবারের ব্যান্ড। আমরা যখন টানি টেনে ছিঁড়ে দিই না, সরি, টেনে যখন ছেড়ে দিই তখন কি হয়? আবার এক জায়গাতেই ফিরে আসে। কেন এক জায়গাতেই ফিরে আসে? আচ্ছা, আমি আরেকটা জিনিস বলো, ধরো একটা লোহার পেরেক আছে, ঠিক আছে? আর একটা ধরো চক আছে, আরে বোর্ডে লিখে চক আছে না, ধরো চক আছে একটা। আমি একে ধরো হাতুড়ি দিয়ে আঘাত করলাম, দেখবো যে লোহার পেরেকটা ভাঙলো না, কিন্তু চকটা ভেঙে যাবে। এর কারণ কি? এই সব কিছুর পিছনে কারণ হচ্ছে এই যে কণাগুলো আছে না, এই কণাগুলো কত দৃঢ়বদ্ধভাবে লেগে আছে। নিশ্চয়ই এই পেরেকের মধ্যে, আমি ডিটেলসে যাচ্ছি না, একটু পরে সব পড়াবো এগুলো। নিশ্চয়ই এই পেরেকটার যে কণাগুলো, মলিকিউলগুলো এমনভাবে আছে, নিশ্চয়ই এগুলোকে আলাদা করা খুব কঠিন। তাই আমি যখন হাতুড়ি দিয়ে ঘা দিচ্ছি, এটা কিন্তু সহজে আলাদা করা যাচ্ছে না। নিশ্চয়ই এদের মধ্যে আকর্ষণ বল খুব বেশি, একে অপরের উপর আকর্ষণ বল খুব বেশি। নিশ্চয়ই চক যে মেটেরিয়াল দিয়ে তৈরি, যে কণাগুলো আছে, এদের মধ্যে নিশ্চয়ই আকর্ষণ বল অতটা প্রবল নয়, তাই হাতুড়ি দিয়ে মারছি ভেঙে যাচ্ছে। হ্যাঁ, যেমন আমি রবার ব্যান্ড বললাম, রবার ব্যান্ডটা কী হচ্ছে, যখন আমি টানছি রবার ব্যান্ডটাকে টেনে লম্বা করতে পারছি, আবার ছেড়ে দিলে আবার মোটামুটি আবার সেই জায়গাতে ফিরে চলে আসছে। তো নিশ্চয়ই এদের মধ্যে এমন কিছু আকর্ষণ বল আছে যে এটাকে আকর্ষণের মাধ্যমে আবার সেই জায়গায় চলে আসছে। তো আমি যা কিছু এক্সাম্পল দিলাম না, এগুলো সবই হচ্ছে কি পদার্থের কণাগুলো একে অপরকে আকর্ষণ করছে বলে এটা পসিবল হচ্ছে। দেখো এদিকে দেখো কী লেখা আছে, কণাগুলো একে অপরের সাথে লেগে থাকার পিছনে এক ধরনের অদৃশ্য বল কাজ করে, যেটাকে বলা হয় ইন্টারমলিকুলার ফোর্স বা আন্তঃআণবিক আকর্ষণ বল। একটা জলের কল ছেড়ে দিলে আঙুল দিয়ে যখন জলের ধারাটিকে মাঝখান থেকে কেটে দেওয়া হয়, আঙুলটা সরিয়ে নিলে আবার জলটা সেমভাবে পড়তে থাকে, ঠিক আছে? তো আঙুল দিয়ে জলের ধারাটাকে ছিন্ন করার পরেও জল আবার জুড়ে যায়, কারণ জলের কণাগুলো একে অপরকে আকর্ষণ করে নিজের দিকে টেনে রাখে। আরও এক্সাম্পল যেগুলো বললাম মনে রাখবে, লোহার পেরেক, টুকরো চক, রবারের ব্যান্ড, এই জিনিসগুলো যেগুলো বললাম সেগুলো এখানে লেখা আছে, তোমরা পড়ে নেবে, ঠিক আছে? চলো নেক্সট দেখো। তাহলে আমাদের এখানে 4টে যে পয়েন্ট আমি বলেছিলাম, সেই 4টে পয়েন্ট সম্বন্ধে তোমাদের যুক্তি দিলাম, ঠিক আছে? যদি তোমাদের একান্তই মনে না থাকে, শুধু 4টে পয়েন্ট যদি মনে রাখো তাহলেই চলবে, কিন্তু এক্সাম্পলগুলো একটু মনে রাখবে, কারণ এক্সাম্পলগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়, ঠিক, বিশেষ করে ফার্স্টের এক্সাম্পলটা। ওকে, চলো দেখো নেক্সট দেখো।
নেক্সট আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ব্যাপন বা ডিফিউশন। এটা কিন্তু তোমরা বায়োলজির সঙ্গে কম্পেয়ার করবে না, এটা কেমিস্ট্রির যে ডিফিউশন সেই ব্যাপারটা আমি তোমাদের কিছুক্ষণ আগে বললাম না, যে আমাদের ঘরের কোণে যদি কোনো ধূপ জ্বালিয়ে দেওয়া হয়, ঘরের কোণে যদি কোনো ধূপ জ্বালিয়ে দেওয়া হয়, কি হয়, একটু পরে পুরো ঘরের মধ্যে সেই গন্ধটা ছড়িয়ে পড়ে। এর কারণ কি না, গ্যাসের যে মলিকিউলগুলো থাকে, যে অণুগুলো থাকে, এরা কন্টিনিউ কী করতে থাকে, অবিরাম গতিশীল অবস্থায় থাকে। তো এরা কী করতে থাকে না, মুভ করতে থাকে এবং পুরো ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। কেমিস্ট্রিতে ব্যাপন বলতে দুটো ভিন্ন পদার্থ, আমি তোমাদের ছবি দেখাই নাহলে তোমরা বুঝতে পারবে না, এক মিনিট। এখানে লক্ষ্য করো এখানে কি হচ্ছে, এই দেখো রেড কালারটা গেল এবং ধীরে 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 দেখো পুরো জলের মধ্যে ছড়িয়ে পড়ছে। এখানে দেখো ব্লু কালারটা গেল, ব্লু কালারটা ধীরে 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 ছড়িয়ে পড়ছে। এটা আলাদা ব্যাপার যে রেড কালারটা আমার এখানে রানিং ছড়াচ্ছে আর ব্লু কালারটা আমার এখানে স্লো ছড়াচ্ছে, সেটা পরের ব্যাপার। কিন্তু ধীরে ধীরে দেখো, লক্ষ্য করো, রেড কালারটা যখনই পড়লো ধীরে ধীরে পুরো জলটাকে ক্যাপচার করছে। এই ক্যাপচার করার জন্য কি বাইরে থেকে কোনো এনার্জি দেওয়া হয়েছে? না স্যার, স্বতঃস্ফূর্তভাবে করছে, নিজে নিজেই করছে। তো মনে রাখবে দুটো আলাদা আলাদা পদার্থ। আচ্ছা, এই যে কালারটা দিচ্ছি, এই যে ইঙ্কটা দিচ্ছি, রেড কালারের ইঙ্কটা দিচ্ছি, এটা একটা পদার্থ। হ্যাঁ স্যার। কিসের মধ্যে দিচ্ছি? স্যার জলের মধ্যে দিচ্ছি, ওয়াটারের মধ্যে দিচ্ছি। এই ওয়াটারটা একটা পদার্থ। হ্যাঁ স্যার। তো দুটো আলাদা আলাদা পদার্থ নিজে থেকেই একে অপরের সাথে মিশ্রিত হচ্ছে, এই যে প্রক্রিয়া, এটাকে বলবো আমরা ব্যাপন বা ডিফিউশন। মনে থাকবে, এটা বায়োলজির সঙ্গে গোলাবে না কিন্তু। পদার্থের কণাগুলোর নিজস্ব কিছু গতিশক্তি থাকে, কাইনেটিক এনার্জি থাকে। আমি তোমাদের 3 নম্বর পয়েন্ট যেটা বলেছিলাম, যে এদের নিজস্ব কিছু গতিশক্তি থাকে। এই গতিশক্তির কারণে কণাগুলো কি করে না, ছড়িয়ে পড়ে। মানে মেনলি ব্যাপন বলতে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে ছড়ায়। তোমরা শুধু এখানে এইটুকু জেনে রাখো যে দুটো ভিন্ন পদার্থের কণা নিজে থেকেই একে অপরের সাথে যে মিশ্রিত হওয়ার প্রক্রিয়া, সেটাকে আমরা ব্যাপন বা ডিফিউশন বলবো। মুখস্থ নয়, আর কনসেপ্টটা বুঝলে ব্যাপারটা। এবার স্যার ব্যাপন এক্সাম্পল আমরা কি বলতে পারি? ধূপকাঠি বলতে পারি স্যার। ধূপকাঠি যদি আমি ঘরের কোণে জ্বালিয়ে দিই, একটু পরে পুরো ঘর ছেয়ে যায়। যদি আমরা কোনো পারফিউম ইউজ করি, একটু পরে পুরো ঘর গন্ধ হয়ে যায়। যদি কোথাও ধরো তোমার মা ভালো করে কি করছে না, একদম রান্না করছে, দারুণ তোমার ফেভারিট ডিশ রান্না করছে, একটু পরে তোমার তুমি পড়তে পড়তে তোমার মাইন্ড পুরো ওদিকে চলে গেল, কারণ তোমার নাকে গন্ধ চলে এসছে। তাহলে রান্নার গন্ধ তোমার নাকে আসছে, তো নিশ্চয়ই ডিফিউশন প্রক্রিয়াতে জিনিসটা হচ্ছে। তারপরে জলের মধ্যে ধরো কালি বা কোনো রং ফেলছি, জলটা পুরো কালার হয়ে যাচ্ছে, এটাও একটা ডিফিউশন প্রক্রিয়ার মধ্যে পড়ছে। বোঝা গেল? এবার আমার প্রশ্ন হচ্ছে, চলো প্রশ্ন আমি পরে করছি, আগে যেগুলো লেখা আছে তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ চলো দেখো, বলছে দুটো ভিন্ন পদার্থের কণা নিজে থেকে একে অপরের সাথে মিশ্রিত হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলছি ব্যাপন। পদার্থের কণাগুলো নিজস্ব গতিশক্তি থাকে, তাই এরা গতিশক্তির কারণে বেশি ঘনত্বের থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে। এক্সাম্পল হিসেবে যেগুলো বললাম তোমাদের, ধূপকাঠি, পারফিউমের গন্ধ, রান্নার গন্ধ, জলের কালি বা রং মেশানো, সমস্ত কিছু হয়ে যাবে। এবার আমি তোমাদের যে প্রশ্নটা করছি, রেড কালারটা এত রানিং ছড়িয়ে যাচ্ছে, ব্লু কালারটা এত স্লো ছড়াচ্ছে কেন? এর পিছনে কি কারণ আছে? দেখো, এখানে না টেম্পারেচারের একটা বিশাল বড় হাত আছে। স্যার টেম্পারেচারের কি হাত আছে? মনে রাখবে, যার টেম্পারেচার বেশি সেখানে ব্যাপন প্রক্রিয়াটা খুব রানিং হবে, আর যার টেম্পারেচারটা কম সেখানে ব্যাপন প্রক্রিয়াটা খুব স্লো হবে। এই জলটাতে দেখো খুব রানিং ছড়িয়ে পড়ছে আমাদের রেড কালারটা, তার মানে বলতে হবে যে এইটা তুলনামূলকভাবে গরম আর এইটা তুলনামূলকভাবে ঠান্ডা এর থেকে। তো কোল্ড বলে এটা ব্যাপন প্রক্রিয়াটা খুব স্লো প্রসেসে হচ্ছে, আর এটা একটু এর তুলনায় গরম, সেই জন্য এখানে প্রসেসটা একটু রানিং হচ্ছে। তো মনে রাখবে টেম্পারেচারে কী প্রভাব থাকতে পারে? মনে রাখবে তাপমাত্রা যদি বাড়ে, পদার্থের কণাগুলোর মধ্যে কাইনেটিক এনার্জি বেড়ে যায়, পদার্থের কণাগুলোর মধ্যে গতিশক্তি বেশি হয়ে যায়, সেই জন্য ব্যাপনের হারটা দ্রুত হয়। তাই আজ থেকে মনে রাখবে, যখনই টেম্পারেচার যার যত বেশি থাকবে, তত তার ব্যাপন প্রক্রিয়া রানিং হবে, কারেন্ট হবে, মানে বেশি স্পিড হবে। বোঝা গেল? চলো আমি এই জিনিসটা তোমাদের নেক্সট স্লাইডে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, যতটা সম্ভব তোমাদেরকে আমি, দেখো এই জিনিসটা তুমি মানে অ্যানিমেশনের মাধ্যমে এনেছি না, তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হচ্ছে, হ্যাঁ কি না বলো? দেখো, তাপমাত্রা যদি বাড়ে, পদার্থের কণাগুলোর মধ্যে কাইনেটিক এনার্জি বাড়ে, গতিশক্তি বাড়ে, তার জন্য কি হয়? ফলে ব্যাপনের হারও দ্রুত হয়। ঠান্ডা জলের তুলনায় গরম জলে কালি দেখবে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এই জন্য দেখবে যখন রান্না হয় না, রান্না কি হয়, তখন তো গরম থাকে, আরে কড়াইয়ের টেম্পারেচার প্রচুর গরম থাকে, তো সেই জন্য দেখবে গরম থাকার জন্য না ওই জিনিসটা খুব রানিং ছড়িয়ে পড়ে, আমাদের নাকে চলে আসে, আচ্ছা এত সুন্দর রান্না হচ্ছে। হ্যাঁ, তো এটাই তার কারণ যে তাপমাত্রা বেড়ে গেলে ব্যাপনের হার খুব বেশি বেড়ে যায় সেখানে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। আমি একটু পরে তোমাদের কোশ্চেন দেবো, তো ভালো করে বুঝো, নাহলে কিন্তু কোশ্চেন করতে পারবে না। নেক্সট আমি যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে পদার্থের অবস্থা বা স্টেট অফ ম্যাটার। আমাকে একটা জিনিস বলো, এই ছবিটার দিকে তাকাও আগে ভালো করে।
এবার আমি যে প্রশ্নটা করছি সেই প্রশ্নের উত্তর দাও। স্যার এটা কি, এটাকে আমি কি দেখতে পাচ্ছি? না, এটা একটা বস্তু দেখতে পাচ্ছি, কঠিন তরল গ্যাসীয় সব ছেড়ে দাও। আমি তোমাদের বলছি যে এই যে পদার্থটা তৈরি হয়েছে, এই যে পদার্থটা তৈরি হয়েছে, এ নিশ্চয়ই অনেকগুলো মলিকিউল মিলে তৈরি হয়েছে, অনেকগুলো মলিকিউল মিলে তৈরি হয়েছে, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়েছি যে পৃথিবীতে সমস্ত পদার্থ কিছু না কিছু ক্ষুদ্র ক্ষুদ্র মলিকিউল দ্বারা তৈরি হয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা গঠিত হয়েছে, প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা গঠিত হয়েছে। স্যার এটার মধ্যে দেখতে পাচ্ছি লিকুইড টাইপের কিছু একটা আছে, তো এই লিকুইড টাইপের এটাও অনেক ছোট 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 কী হয়েছে না, অনেক মলিকিউল দিয়ে তৈরি হয়েছে। স্যার এর মধ্যে না এয়ার আছে, তো এটাও তো এর ভেতরে যে এয়ার আছে এটাও তো অনেক মলিকিউল দিয়ে তৈরি হয়েছে, অনেক মলিকিউল দিয়ে তৈরি হয়েছে। আমি যদি এর মলিকিউলগুলোর দিকে একবার লক্ষ্য করি, দেখব যে এর মলিকিউলগুলো না খুব ঘন সন্নিবিষ্টভাবে আছে, খুব ঘন সন্নিবিষ্টভাবে, মানে একটার সাথে একটা খুব টাচে আছে। মানে ধরো এই একটা বস্তু দিয়েছে, তো এর মধ্যে আমি দেখতে পাবো যে এর যে মলিকিউলগুলো আছে না খুব ঘন সন্নিবিষ্টভাবে আছে, মানে এদের মধ্যে ফাঁকা স্থান প্রায় নেই বললেই চলে, এদের মধ্যে ফাঁকা স্থান প্রায় নেই বললেই চলে। বোঝা গেল? যখন পদার্থের মানে অণুগুলো, যে অণুগুলো দিয়ে পুরো পদার্থটা তৈরি হয়েছে, এই মলিকিউলগুলো যখন খুব ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকবে, মাঝখানে স্পেস থাকে না বললেই চলে, তখন আমরা সেই বস্তুটাকে কি বলবো? সলিড বলবো, বা বাংলায় যেটাকে বলা হয় কঠিন। কি বলবো? কঠিন বস্তু। সেটা কঠিন বস্তু। যখন আমরা দেখব যে মলিকিউলগুলোর মধ্যে গ্যাপিং আছে, গ্যাপিং কতটা গ্যাপিং না, এই কঠিন পদার্থের থেকে বেশি গ্যাপিং আছে। কঠিন পদার্থের মলিকিউলগুলো যেরকম গ্যাপিং ছিল তার থেকে তুলনামূলক একটু বেশি গ্যাপিং আছে, তখন তাকে আমরা কি বলবো? লিকুইড বলবো, বা আমরা কি বলবো? তরল। কি বলবো? তরল। আর যখন দেখব যে মলিকিউলগুলোর মধ্যে গ্যাপিং অনেকটা বেশি আছে, কার থেকে না, তরলের থেকে অনেকটা বেশি আছে, তখন তাদেরকে আমরা কি বলবো? গ্যাস। কি বলবো? গ্যাসীয় বলবো। কি বলবো? গ্যাসীয় বলবো। তাহলে আমরা পদার্থের কটা অবস্থা পেলাম? একটা পেলাম কঠিন, একটা পেলাম তরল, একটা পেলাম গ্যাসীয়। আচ্ছা, আমি এই কঠিন তরল গ্যাসীয় কি বেসিসে ভাগ করলাম যে আমি এটাকে বলতে পারি কঠিন, এটাকে বলতে পারি তরল, এটাকে বলতে পারি গ্যাসীয়? কি বেসিসে ভাগ করলাম? তোমরা কি বলবে? না স্যার এর ভেতরে মলিকিউলের অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী, এর মধ্যে মলিকিউলগুলো অণুগুলো কতটা ঘন সন্নিবিষ্টভাবে আছে, না একটু ফাঁকা ফাঁকা আছে, না খুব বেশি ফাঁকা ফাঁকা আছে, এটার উপরে বেস করে আমি 3টে ভাগে ভাগ করতে পেরেছি কঠিন তরল গ্যাসীয়। আমি কি আর অন্য কোনো ভাগে ভাগ করতে পেরেছি? আরে অন্য কোনো বেসিসে আমি ভাগ করতে পেরেছি কি এটা? না স্যার, অন্য কোনো বেসিসে নয়। আমি এই পদার্থের অবস্থাকে 3 ভাগে তখনই ভাগ করতে পারি যখন আমি এদের ভেতরের মলিকিউলের গঠনটা জানতে পারবো, যে এরা খুব ঠাসাঠাসি ঘন সন্নিবিষ্টভাবে আছে, না একটু ফাঁকা ফাঁকা আছে, নাকি একদম ফাঁকা ফাঁকা আছে। এবার একটা জিনিস বলো, আচ্ছা এই স্লাইডে নয়, চলো আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে জিনিসটা বোঝা গেল যে পদার্থের অবস্থাকে আমরা কেন ভাগ করব, কিসের বেসিসে ভাগ করব। ঠিক আছে, আমরা কি জানি স্যার পদার্থের অবস্থা বলতে কঠিন তরল গ্যাসীয় পড়ে হয়, অ্যাকচুয়ালি তা নয়। কঠিন তরল গ্যাসীয় আমরা ভাগ যে করছি, কেন ভাগ করছি, আমি বস্তুটাকে কঠিন কেন বলছি, আমি বস্তুটাকে তরল কেন বলছি, গ্যাসীয় কেন বলছি, কিসের উপর বেস করে বলছি, তো মনে রাখবে যে এদের মলিকিউলের অ্যারেঞ্জমেন্টের উপর বেস করে বলছি আমরা। ঠিক আছে, চলো দেখো, এদিকে লক্ষ্য করো, দেখো এখানে কি লেখা আছে না, পদার্থের অবস্থা হচ্ছে পদার্থের সেই রূপ যা নির্ভর করে তার ভেতরে কণাগুলো কিভাবে সাজানো আছে এবং তাদের মধ্যে কতটা শক্তি আছে। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, আমি সলিডের মধ্যে দেখতে পাচ্ছি যে এরা খুবই ঘন সন্নিবিষ্ট অবস্থাতে আছে স্যার, খুব ঘন সন্নিবিষ্ট অবস্থা আছে, এর মধ্যে ফাঁকা স্থান স্যার নেই বললেই চলে। ঠিক আছে স্যার, লিকুইডের মধ্যে তুলনামূলকভাবে একটু স্পেস আছে, আর গ্যাসের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এদের মধ্যে খুব বেশি স্পেস আছে। ঠিক আছে, যে আমি এদের যে মলিকিউলার অ্যারেঞ্জমেন্ট আছে সেই অনুযায়ী আমরা পদার্থের অবস্থাকে 3 ভাগে ভাগ করলাম। আমি কি বলতে পারি যে পদার্থের এই যে মলিকিউলার অ্যারেঞ্জমেন্টের উপরে আমি আরও একটা জিনিস বলতে পারি। স্যার কী জিনিস বলতে পারি? আমি যে তোমাদের যে 4টে পয়েন্ট বলেছিলাম তার মধ্যে একটা পয়েন্ট ছিল, কি পয়েন্ট ছিল স্যার? যে পদার্থ যে সমস্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু দ্বারা গঠিত, সেই অণুগুলো না গতিশীল। কিছুক্ষণ আগেও বললাম এই কণাগুলো, কি বললাম, এই অণুগুলো, এই মলিকিউলগুলো গতিশীল। তো আমাকে একটা জিনিস বলো, ধরো তোমাকে একটা এইটুকু ছোট ঘর দেওয়া হয়েছে, হ্যাঁ, সেখানে বলছে তুমি দৌড়াও, তোমার সর্বোচ্চ স্পিডে তুমি দৌড়াও, ছোট ঘর 10x10 কি 8x10 ঘর দিয়েছে, বলছে তুমি দৌড়াও। আর তোমাকে ধরো একটা বিশাল বড় ফুটবল গ্রাউন্ড দিয়েছে, মাঠ দিয়েছে একটা বিশাল বড়, বলেছে তুমি এখানে দৌড়াও।
আচ্ছা বলো তো তোমার কোথায় স্পিড বেশি হবে, মানে তুমি কোথায় হাত পা ছেড়ে একদম মন খুলে দৌড়াতে পারবে, কোথায় পারবে? এই ছোট্ট ঘরটাতে পারবে নাকি এই বড় জায়গাটাতে পারবে? স্যার আমি বড় মাঠে যদি পাই, আমি বড় মাঠে ভালো করে খেলতে পারবো, ভালো করে দৌড়াতে পারবো, ছোট ঘরে আমি কী করে খেলবো, কী করে দৌড়াবো, সম্ভব নয়। ঠিক সেই রকমই এই সলিডের মধ্যে এরা এত ঠাসাঠাসি অবস্থায় থাকে। আচ্ছা আমাকে এটা বলো, কোথাকার মানে কোন পদার্থের যে তিনটে অবস্থা বললাম, এই তিনটে অবস্থার মধ্যে কোন অবস্থায় পদার্থের যে অণুগুলো দিয়ে তৈরি, যে মলিকিউলগুলো দিয়ে তৈরি, তাদের মধ্যে গতিশক্তি বেশি থাকবে? তোমরা বলবে স্যার কঠিনের তো একদম ঠাসাঠাসি অবস্থা, ছোট জায়গা, এরা মুভ করবে কি করে, এদের গতিশক্তি সব থেকে কম। কিন্তু যদি আমি লিকুইডে চলে যাই, লিকুইডে দেখবো যে একটু ডিস্টেন্স আছে, কি আছে, এই কণাগুলোর মধ্যে একটু ইন্টারমলিকিউলার স্পেস আছে, এই অণুগুলোর মধ্যে একটু স্পেস আছে, তো তুলনামূলকভাবে একটু গতি এর মধ্যে বেশি থাকবে, এই তরলের মধ্যে একটু গতি বেশি থাকবে। কিন্তু যদি আমি গ্যাসে চলে যাই, দেখবো যে এদের মধ্যে অনেক বড় বড় স্পেস আছে, অনেক বড় একটা ফুটবল মাঠ দিয়ে দিয়েছে তোমাকে যে খেলো এবার তুমি, তখন তোমার মধ্যে কি হবে, তোমার মধ্যে স্পিড বেশি পেয়ে যাবে তুমি, যে ভাই এবার তো দৌড়াও আমার মধ্যে। তখন কি, তার মানে এর যে অণুগুলো আছে না, এর মলিকিউলগুলোর মধ্যে গতিশক্তি সব থেকে বেশি থাকে। তো তোমায় যদি প্রশ্ন করে সব থেকে বেশি গতিশক্তি কার, কোন মলিকিউলগুলোর মধ্যে, না গ্যাসের মলিকিউলের মধ্যে, গ্যাসের অণুর মধ্যে সব থেকে বেশি স্পিড থাকবে, সব থেকে গতিশক্তি বেশি থাকবে। লিকুইডের মধ্যে তুলনামূলক একটু কম থাকবে, আর সলিডের মধ্যে একদম কম থাকবে। সেই জন্য বলে যে সলিডের যে অণুগুলো থাকে না, মলিকুলগুলো থাকে না, এরা এক জায়গাতেই থেকে না, এরা কম্পিত হতে থাকে, এক জায়গাতে থেকে এরা কম্পিত হতে থাকে, এরা মুভ করার জায়গা থাকে না, এরা ঠোস অবস্থায় থাকে, একদম ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে, এরা মুভ করার মতো জায়গা থাকে না। বোঝা গেল? তাহলে এখানে যে লাইনটা লিখেছে যে তাদের মধ্যে কতটা শক্তি বা গতি রয়েছে, তার উপরে বেস করে আমরা পদার্থের অবস্থাকে তিন ভাগে ভাগ করতে পারি, এটা ভুল না ঠিক? একদম স্যার ঠিক। এক তো এদের মলিকিউলার অ্যারেঞ্জমেন্টের উপরে, আর মলিকিউলার অ্যারেঞ্জমেন্ট মানে কি, তার মধ্যে কত গতিশক্তি আছে। আমি যদি বলি একদম গতিশক্তি কম, তাহলে আমরা বলতে পারবো কঠিন অবস্থা নিশ্চয়ই। তাহলে এদের কি একদম ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে মলিকুলগুলো, এদের মধ্যে গতিশক্তি থাকে না বললেই চলে, খুব কম। লিকুইডের একটু ছাড়া ছাড়া গ্যাপ থাকে, তো এর থেকে লিকুইডের গতিশক্তি বেশি, আর গ্যাসিওর অনেকটা গ্যাপ থাকে, তাহলে গ্যাসীয় পদার্থের যে মলিকিউলগুলো থাকে তাদের গতিশক্তি অনেক বেশি থাকে। বলো ক্লিয়ার হয়ে গেছে? চলো নেক্সট দেখো। আমি এই যে জিনিসগুলো বোঝালাম না, এর ওপরে বেস করে আমি তোমাদের এই কঠিন, তরল, গ্যাসীয়, আমি একটা ডিফারেন্স তোমাদেরকে বোঝাবো, এইগুলোর উপরেই বেস করে ডিফারেন্সটা ভালো করে বুঝবে। চলো নেক্সট স্লাইডে চলো। আমি যে পয়েন্টগুলো বলছি সেই পয়েন্টগুলোর সঙ্গে তোমরা এগ্রি করছো কি করছো না বলবে। স্যার কী পয়েন্ট? প্রথম কথা হচ্ছে আমি কঠিন পদার্থের কথা বলছি। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে না নেই বলো? স্যার কঠিন পদার্থে তো নির্দিষ্ট আকার থাকবেই, কারণ আমি যদি ছবিটার দিকে তাকাই, এদের কি মলিকিউলগুলো একে অপরের সাথে ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকবে, তো এরা কি কোনো দিকে মুভ করতে পারবে? স্যার কোনো দিকেই মুভ করতে পারবে না, এদের নির্দিষ্ট আকার থাকবে। আমি যদি একটা লোহার রডকে আমি যদি একটা জায়গাতে রেখে দিই, তো এর নির্দিষ্ট আকার এরকমই থাকবে। আমি যে কোনো পাত্রে রাখি, যেখানেই রাখি না কেন, আমার এরকমই থাকবে, সেম আকারের থাকবে। আকার বদলাবে না। কিন্তু আমি যদি একটা লিকুইডকে, ধরো এরকম একটা গ্লাসের মধ্যে রেখেছি একটা লিকুইডকে, আবার ধরো এরকম একটা পাত্রের মধ্যে রেখেছি লিকুইডকে, আবার ধরো আমি এইরকম একটা পাত্রের মধ্যে রেখেছি লিকুইডকে, সেম লিকুইড, বলো তো যখন আমি এই পাত্রে রাখবো তখন তরলটা এই পাত্রের আকার ধারণ করবে, যখন আমি এই পাত্রে রাখবো তখন তরলটা এই পাত্রের আকার ধারণ করবে, যখন আমি এই পাত্রে রাখবো তরলটা এই পাত্রের আকার ধারণ করবে। তার মানে তরল পদার্থের স্যার নির্দিষ্ট কোনো আকারই নেই, যে পাত্রে রাখবো সেই পাত্রে আকার ধারণ করবে। আমি কিন্তু আকারের কথা বলছি, আয়তনের কথা বলিনি, মাথায় রাখবে। আচ্ছা গ্যাসীয় পদার্থ, এর কোনো নির্দিষ্ট আকার আছে না? স্যার গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকারই নেই। আমি যদি এরকম একটা পদার্থ এরকম একটা জায়গায় রাখি, গ্যাসীয় পদার্থের মলিকুলগুলো এরকম জায়গায় থাকবে। আমি যদি এরকম একটা গোল পাত্রে রাখি, গোল পাত্রের মতন হবে। আমি যদি এরকম পাত্রে রাখি, তাহলে এরকম পাত্র হবে। মোট কথা মনে রাখবে, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, কিন্তু তরল পদার্থেরও নির্দিষ্ট আকার নেই, গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার নেই। এবার আমাকে একটা কথা বলো, আমি যদি আয়তনের কথা বলি, বলো তো যে কঠিন পদার্থে সলিডের আয়তন নির্দিষ্ট আছে না নেই? স্যার 100% আছে। আমি যদি একটা এরকম কিউবেড শেপের কিছু নিয়ে আসি, আমি এর আয়তন বার করবো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা দিয়ে আমি আয়তন বার করে নিলাম, এটা নির্দিষ্ট আয়তন আছে। স্যার তরল পদার্থে নির্দিষ্ট কিছু আয়তন আছে। ধরো আমি এরকম একটা পাত্রে কি করেছি না, 2 লিটার তরল রেখেছি। কত রেখেছি? 2 লিটার তরল।
আমি এরকম এই তরলটাকে আমি আবার এখানে ঢেলে দিলাম। আমি যখন এখানে ঢেলে দেবো, আমার কি 2 লিটার থেকে 3 লিটার হয়ে যাবে, না 4 লিটার হয়ে যাবে, না 1 লিটার হয়ে যাবে? হবে না, সে 2 লিটারই থাকবে। আরে 2 লিটারই থাকবে। আমি ধরো একে একটা এরকম পাত্রে ঢেলে দিয়েছি, তখন কি 2 লিটারটা 6 লিটার হয়ে যাবে? না স্যার, তো 2 লিটারই থাকবে। মোট কথা, তরল পদার্থের আয়তন ফিক্সড। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, তাই এগুলো চেঞ্জ নয়। কিন্তু গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তনই নেই। আমি ধরো এরকম একটা পাত্রে, ছোট পাত্র, আমি এখানে গ্যাসীয় পদার্থকে রাখলাম, থাকলো। আমি একটা এত বড় পাত্রের মধ্যে এই গ্যাসীয় পদার্থটাকে এখানে নিয়ে চলে এলাম, এখানে নিয়ে চলে এলাম, এখানেও থাকবে। ওর নির্দিষ্ট কোনো আকার বা আয়তন কিছু আছে কি? কিছুই নেই। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকারও নেই, নির্দিষ্ট আয়তনও নেই। এর মলিকিউলগুলো চারিদিকে ছড়িয়ে থাকবে, এদের মধ্যে অনেক গ্যাপিং আছে। তাই আকার আয়তন দুটো জিনিস কিন্তু এক নয়। যেমন তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই, ঠিক আছে, কিন্তু তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, ঠিক আছে? এই পয়েন্টটা কিন্তু মনে রাখবে। চলো এদিকে চলে এসো আবার। তাহলে আমরা কি বুঝলাম? আকারের দিক থেকে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই, যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে। আর গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার নেই। আয়তনের দিক থেকে কঠিন পদার্থের আয়তন আছে, তরল পদার্থের আয়তন আছে, কিন্তু গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন নেই। যদি আমি পার্টিকেল অ্যারেঞ্জমেন্টের কথা বলি, যে কণাগুলো দিয়ে তৈরি আছে, কণাগুলো বিন্যাসের কথা বলি, তোমরা আমাকে বলো যে কোথায় দেখতে পাচ্ছি খুব কাছাকাছি আছে? স্যার, আমি দেখতে পাচ্ছি সলিডের কণাগুলো খুব কাছাকাছি থাকে। এই লিকুইডের কণাগুলো তুলনামূলকভাবে একটু দূরে থাকে, এলোমেলোভাবে থাকে। আর গ্যাসীয় পদার্থের কণাগুলো একদম এলোমেলোভাবে থাকে, অনেক অনেক দূরে দূরে থাকে, সম্পূর্ণ স্বাধীনভাবে থাকে। এই পয়েন্টে দেখো এখানে লেখা আছে। স্যার কী পয়েন্ট লেখা আছে? না, এই যে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি এবং সুবিন্যস্ত থাকে। তরল পদার্থের ক্ষেত্রে কিছুটা দূরে দূরে থাকে, এলোমেলোভাবে থাকে, হ্যাঁ। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কণাগুলি অনেক দূরে দূরে এবং সম্পূর্ণ স্বাধীনভাবে থাকে। ঠিক আছে স্যার? আচ্ছা, কণাগুলোর আকর্ষণ বল যদি কথা বলি, আকর্ষণ বল কঠিন পদার্থের সবচেয়ে বেশি। কারণ দেখো এরা কি একদম কাছাকাছি থাকে, তো এদের মধ্যে আকর্ষণ বল তো অনেক বেশি হবে না। এর মিডিয়াম, কারণ কি এর তুলনামূলকভাবে কঠিন পদার্থ থেকে একটু দূরে দূরে থাকে, তো এর আকর্ষণ বলটা মিডিয়াম, মাঝারি। আর এর আকর্ষণ বল সব থেকে কম, কারণ কি অনেক দূরে দূরে থাকে। তো আকর্ষণ বল কি সবচেয়ে কম, সবচেয়ে নগণ্য, একদম কম। বোঝা গেল? এই 4টে পয়েন্ট বোঝা গেল। এখানে শেষ নয়, আরও 2-3টে পয়েন্ট আছে। চলো নেক্সট স্লাইড দেখো। চলো, বলছে কণার গতিশক্তি। এইমাত্র বললাম যে কণার গতিশক্তি কঠিন পদার্থের জন্য খুবই কম, কারণ এরা তো একদম ঘন সন্নিবিষ্টভাবে থাকে। তো এদের মধ্যে গতিশক্তি পাবে কোথা থেকে? শুধু নিজের অবস্থানে থেকে কাঁপতে থাকে এরা। এই তরল পদার্থে গতিশক্তি কঠিনের চেয়ে একটু বেশি, কারণ এদের মধ্যে গ্যাপিং তুলনামূলক একটু বেশি থাকে। আর সব থেকে বেশি কার? গ্যাসীয় পদার্থে সবচেয়ে বেশি। তারা দ্রুত ছোটাছুটি করে, কারণ এদের মধ্যে গ্যাপিং অনেক বেশি। আচ্ছা, আমি যদি সংনম্যতা, এটার বাংলা এটা কিনা আমি জানি না, আমি এটা কম্প্রেসিবিলিটি কথা বলছি। কম্প্রেসিবিলিটি বলতে দেখো সিম্পলভাবে বোঝাবো, একটা স্পঞ্জকে ধরে তুমি যদি 2 হাতে চাপ দাও, কতটা ঢুকে যাচ্ছে, মানে কতটা চেপে যাচ্ছে বুঝতে পারছো? একটা স্প্রিংকে ধরে তুমি যদি কম্প্রেস করো, চাপ দাও 2 হাতে ধরে, এই যে জিনিসটা, এটাকে বলা হয় কম্প্রেস করা। একটা স্পঞ্জকে চাপ দিচ্ছি, একটা স্প্রিংকে চাপ দিচ্ছি, তো যার যত এই চাপ দিয়ে পরে, ধরো একটা তুমি লোহার রডকে চাপ দিচ্ছ, তুমি কি স্প্রিংয়ের মতন একটা জায়গাতে নিয়ে চলে আসতে পারবে? কম্প্রেস করতে পারবে না। তার মানে কি মানে তার যে কম্প্রেসিবিলিটি, মানে এই যে চাপ দিয়ে যে তাকে কমিয়ে আনা। আচ্ছা তুমি একটা জিনিস বলো, ধরো এই একটা লোহার বার আছে, হ্যাঁ, আর ধরো এটা একটা স্প্রিং আছে। আমি যদি বলি যে কার কম্প্রেসিবিলিটি সব থেকে বেশি, এর কম্প্রেসিবিলিটি খুব কম, ভুল বলছি, এর কম্প্রেসিবিলিটি খুব বেশি। মানে যাকে সহজে চাপ দিয়ে সংকুচিত করতে পারবে তার কম্প্রেসিবিলিটি বেশি। তো স্প্রিংকে আমি সহজেই চাপ দিয়ে একটা জায়গাতে নিয়ে চলে আসতে পারবো, কম্প্রেস করতে পারবো, তার মানে এর কম্প্রেসিবিলিটি বেশি, সহজে চাপ দিয়ে সংকুচিত করতে পারবো, অতি বেশি সংনম্বন এটা। কিন্তু এই লোহার বারটাকে আমি 2 হাতে করে যদি চাপ দিই আমরা কম্প্রেস করতে পারবো, তার মানে এর কম্প্রেসিবিলিটি খুবই কম। আমি কম্প্রেসিবিলিটি যেটা বললাম তোমাদের মাথায় ঢুকলো কি ঢুকলো না? আমি একটা স্প্রিংকে সহজে কম্প্রেস করতে পারছি, 2 হাতে চাপ দিয়ে ছোটো করতে পারছি, তার মানে এর কম্প্রেসিবিলিটি বেশি, সহজে সংকুচিত করতে পারছি। কিন্তু এই লোহার বারটাকে আমি সহজে সংকুচিত করতে পারছি না, তার মানে এর কম্প্রেসিবিলিটি কম। এবার তোমরা আমাকে বলো, কঠিন পদার্থের ক্ষেত্রে কম্প্রেসিবিলিটি বেশি হবে না কম হবে? স্যার কঠিন পদার্থ কম্প্রেস করাই যাবে না, সংকুচিত করাই যাবে না, তো একেই প্রায় সংনমিত করাই যায় না, এ অসংনম্য।
বা কম্প্রেসিবিলিটি নেই বললেই চলে এর। তরল পদার্থের এর থেকে একটু বেশি কম্প্রেসিবিলিটি, মানে খুব কম, খুব বেশি বলবো না, খুব কম তরল পদার্থকে কম্প্রেস করা যায়, কিন্তু খুবই সামান্য, খুবই সামান্য। কঠিন পদার্থের থেকে বেশি বলতে পারো, কিন্তু গ্যাসীয় পদার্থের অনেক বেশি, অত্যন্ত বেশি, সহজেই চাপ দিয়ে সংকুচিত করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, উদাহরণ হিসাবে কঠিন পদার্থের উদাহরণ অনেক আছে, লোহা, পাথর, বরফ, কাঠ ইত্যাদি। তরল পদার্থের জল, দুধ, তেল, অ্যালকোহল এইসব। গ্যাসীয় পদার্থের অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি। বোঝা গেল? আর এই পার্থক্যটা বোঝা গেল কি গেল না? এখান থেকেও প্রশ্ন পাবে তোমরা, ঠিক আছে? চলো, এবার তোমাদের আমি কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিচ্ছি, যেগুলো আমি পড়ালাম, আশা করি বুঝতে পেরেছো। তোমরা নিজেরা কোশ্চেন করার ট্রাই করবে। ওকে, চলো চলো ফার্স্ট কোশ্চেন আনসার বলো। পদার্থের কণা সম্পর্কিত সঠিক বিবৃতিটি নির্বাচন করুন। বলছে, দেখো গ্রুপ ডি 2025 আসা প্রশ্ন, পদার্থের কণাগুলি স্থির থাকে। আরে কণাগুলি স্থির থাকে? ভুল, এটা ভুল। সঠিক নির্বাচিত করতে বলেছে। তরলের কণাগুলির মধ্যে কোনো ফাঁকা স্থান থাকে না। আরে ভুল, তরলের কণাগুলির মধ্যে ফাঁকা স্থান তো থাকে। পদার্থের কণাগুলি অবিরাম গতিশীল থাকে। একদম সঠিক, একদম সঠিক। কঠিন পদার্থের কণাগুলির মধ্যে বেশি ফাঁকা স্থান থাকে না, কঠিন পদার্থের কণাগুলির মধ্যে তো ফাঁকা স্থান কম থাকে। তো শুধুমাত্র সঠিক কোনটা পেলাম আমরা? সি ইজ দ্য রাইট অ্যান্সার। বলো অ্যান্সার করতে পারবে কি পারবে না? পরীক্ষাতে কোশ্চেন আসছে, দেখতে পাচ্ছ। আর আমি তোমাদের বলছি এই চ্যাপ্টারটা থেকে না প্রচুর প্রশ্ন এসছে, অনেক প্রশ্ন এসছে। তো এটাকে হালকা, এটি ইজি চ্যাপ্টার, খুব বেশি টাফ চ্যাপ্টার কিছু নয়, ফিজিক্সের মতন বিশাল দিমাগ লাগানো কিছু চ্যাপ্টার নয়, কিন্তু ভালো করে প্রত্যেকটা পয়েন্টকে পড়তে হবে, এই হচ্ছে ব্যাপার। চলো নেক্সট দেখো। চলো এটা বলো, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটা ভুল? এলপি টেকনিশিয়ানের প্রশ্ন। পদার্থের ভুল জিজ্ঞাসা করেছে, পদার্থের কণাগুলি স্থির অবস্থায় থাকে। আরে কখনোই না, পদার্থের কণাগুলি অবিরাম গতিশীল। তার মানে এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা কিনা ভুল। বাকি সব সঠিক। পদার্থের কণাগুলি অত্যন্ত ক্ষুদ্র, একদম সঠিক। পদার্থের কণাগুলি একে অপরকে আকর্ষণ করে, একদম সঠিক। পদার্থের কণাগুলির মধ্যে ফাঁকা স্থান থাকে, এটাও সঠিক। তো এ হয়ে যাবে এখানে একদম সঠিক অ্যান্সার, ঠিক আছে? এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে, পদার্থের কণাগুলির সাপেক্ষে নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য নয়? টেকনিশিয়ানের প্রশ্ন দিয়েছে, দেখো সত্য নয় কোনটা? এদের কণাগুলির মাঝে কোনো ফাঁকা স্থান থাকে না। আর এটাই সত্য নয়। পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান থাকে, ইন্টারমলিকুলার স্পেস থাকে, তো এটাই সত্য নয়। এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। বাকি দেখো, এগুলি অত্যন্ত ক্ষুদ্র, সঠিক। এগুলি একে অপরকে আকর্ষণ করে, সঠিক। এগুলি অবিরাম গতিশীল থাকে, একদম সঠিক। তো এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। চলো, বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পদার্থের কণাগুলির বৈশিষ্ট্য নয়? বলো, পদার্থের কণাগুলি স্থির থাকে। আরে না, এটাই তো বৈশিষ্ট্য নয় কণাগুলি, এটা ভুল। এটা জানতে চাইছে কোনটি বৈশিষ্ট্য নয়, তো এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। বাকি ফাঁকা স্থান থাকে, গতিশীল থাকে, একে অপরকে আকর্ষণ করে, সব সঠিক। দেখতে পাচ্ছ ওই 4টে পয়েন্ট থেকে কত প্রশ্ন এসছে। দেখো তোমাদের যে এক্সাম্পলটা করেছিলাম, যে পরীক্ষাটিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ বারবার লঘু ডাইলিউশন করার পরেও রঙিন থাকে, তা থেকে কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে? মানে কি? মানে তুমি ধরো প্রথমে 1 গ্লাস জল নিলে, এর মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেশালে, কি হয়ে গেল? জলটা গোলাপি কালার হয়ে গেল। তুমি এই গোলাপি কালারের জলটাই ধরো এই একটা গ্লাস নিলে, এই গ্লাসের মধ্যে ধরো ফ্রেশ জল নিলে, তো এখান থেকে কিছুটা দ্রবণ এখানে মেশালে, দেখলে আবার কিছুটা গোলাপি হলো। মানে এর মতন এতটা ডিপ হলো না, কিন্তু কিছুটা গোলাপি হলো। আবার আরেকটা গ্লাস নিয়ে তুমি এর মধ্যে ধরো মেশালে, কি হলো? এটাও কিছুটা গোলাপি হলো। তো বারবার ডাইলিউশন করার পরেও কিছুটা কিন্তু রঙিন থেকেই যায়, কিছুটা কিছু পিঙ্ক কালারের থেকেই যায় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্য। তো এর থেকে কি সিদ্ধান্তে আসা যায়? যে পদার্থের কণাগুলি কোনো ফাঁকা স্থান ঘেরাও করে না। না, এইসব তো বোঝা যায় না। পদার্থের কণাগুলি বিনা অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়? কখনোই দেখতে পারবে না, কারণ খুবই ছোট। বিনা অণুবীক্ষণ যন্ত্রে দেখবে কি করে? পদার্থের কণাগুলি সাইজে অত্যন্ত ছোট ছোট হয়, একদম সঠিক, একদম সঠিক, অত্যন্ত ছোট ছোট হয়। আর ছোট ছোট হওয়ার জন্যই এর এক একটা ড্রপে অনেক 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 ছোট 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 মলিকিউল থাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের, ঠিক আছে? চলো এই প্রশ্নটা দেখো, জেইতে 2026-এ আসা প্রশ্ন, ঠিক আছে? নিম্নলিখিতগুলির মধ্যে কোন ক্রিয়াকলাপটি পদার্থের কণাগুলির মাঝে ফাঁকা স্থানের উপস্থিতি প্রদর্শন করে? তরলকে জমানো, ফ্রিজিং লিকুইড না, চিনিকে জলে দ্রবীভূত করা, একদম সঠিক। আমি যদি চিনিকে জলে দ্রবীভূত করি, একটু পর দেখি চিনিটা কী হয়ে গেছে? গায়েব হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। কোথায় গেল না? এই যে জলের যে মলিকিউলগুলো থাকে এর মাঝে কি করে? সেই চিনির মলিকিউলগুলো গিয়ে ঢুকে যায়। এটাই প্রমাণ করে যে কণাগুলোর মাঝে ফাঁকা স্থান থাকে। তো বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো।
বলছে কোন গতিবিধিটি এটি নির্দেশ করে যে পদার্থের কণাগুলো অবিরাম গতিমান থাকে, অবিরাম গতিমান থাকে? বলো। গ্লাসের জলে চিনির নিচে বসে যাওয়া, রুমের তাপমাত্রায় বরফের গলে যাওয়া, জলের বাষ্পীভবনের তাপমাত্রা পর্যন্ত গরম হওয়া, রুমের মধ্যে পারফিউমের সুগন্ধ ছড়িয়ে পড়া। একদম কারেক্ট, এই ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বললাম না, ধূপের গন্ধ, পারফিউমের গন্ধ পুরো রুমের মধ্যে ছড়িয়ে যাওয়াটা কিসের প্রমাণ করে? না পদার্থের কণাগুলো অবিরাম গতিশীল অবস্থায় থাকে। ঠিক আছে, চলো। যখন কালির এক ফোঁটা জলে দেওয়া হয় তখন তা না নাড়িয়েই সমানভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। এটি কি প্রদর্শন করে? যে ডিফিউশন পড়েছিলাম। কণাগুলো ভারী হয়, নিচে বসে যায় না। পদার্থের কণাগুলো অবিরাম গতিশীল থাকে। ঠিক আছে, জল কালির সাথে বিক্রিয়া করে কণাগুলো না, বি হয়ে যাবে সঠিক আনসার। আরে বলো বি হবে কি হবে না? পদার্থের কণাগুলো অবিরাম গতিশীল থাকে বলেই তো যখন আমি এক ফোঁটা জলে কালি দিচ্ছি, কালিটা চারিদিকে ছড়িয়ে পড়লো। হ্যাঁ, তার জন্য কি বাইরে থেকে কোনো এনার্জি দিতে হয়েছে? না, কণাগুলোর গতিশীলতার জন্যই চারিদিকে ছড়িয়ে পড়লো। তো বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। দেখো 2026-এ আসা প্রশ্ন, এলপিসিবিটি 2026-এ আসা প্রশ্ন। আমি বলেছি না তোমাদের, আমি যা এখানে করাচ্ছি তোমরা তার বাইরে কোশ্চেন পাবে না, এগুলোকে ভালো করে করতে থাকো তোমরা। দেখো যা যা প্রশ্ন এসছে, দেখো তোমরা নিজেরা করতে পারছো কিনা বলো। ঠিক আছে, চলো নেক্সট দেখো। বলো, যখন দুটি ভিন্ন প্রকারের পদার্থের কণা নিজেদের অন্তর্নিহিত অনিয়মিত গতির কারণে স্বতঃস্ফূর্তভাবে একে অপরের সাথে মিশে যায় তখন সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? এই মাত্র পড়ালাম, ব্যাপন বা ডিফিউশন বলা হয়। ব্যাপন বা ডিফিউশন বলা হয় একটা পদার্থের কণা অন্য পদার্থের সঙ্গে যখন নিজের থেকে মিশছে, স্বতঃস্ফূর্তভাবে মিশছে, বাইরে থেকে কোনো এনার্জি ছাড়াই মিশে যাচ্ছে, তখন সেটাকে কি বলবো আমরা? ডিফিউশন বা ব্যাপন। চলো এটা বলো। কঠিনের কণাগুলির প্রসঙ্গে নিম্ন থেকে কোনটা সঠিক? এগুলি যথেচ্ছ রূপ থেকে গতিশীল হয়, এগুলি মাঝে বড় স্থান থাকে। মাঝে বড় স্থান থাকে এটা তো একদমই ভুল। এগুলি সুশৃঙ্খল বা সুবিন্যস্ত উপায়ে বিন্যাসী হয়ে, দেখো একটু ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে। ঠিক আছে, মানে এটা বলতে চাইছে যে যদিচ্ছ রূপ থেকে গতিশীল হয় মানে দে মুভ র্যান্ডামলি, মানে এরা বলতে পারো এদের যে মলিকিউলগুলো থাকে না, মানে এখানে বলতে চাইছি যে মলিকিউলগুলো থাকে এরা যথেচ্ছভাবে গতিশীল, মানে র্যান্ডামলি মুভ করতে পারে, এটা বলতে চাইছে। সেটা তো কখনোই নয়, গতিশীল তো নয় এদের কণাগুলো, কারণ এরা কি ঘন সন্নিবিষ্টভাবে থাকে, তো এরা মুভ কি করে করবে? এটা তো ভুল। মাঝে বড় স্থানও থাকে না, ইন্টার মলিকিউলার স্পেসও খুব কম থাকে। এরা সুশৃঙ্খল সুবিন্যস্ত উপায়ে, মানে এখানে বলতে চাইছে দে আর অ্যারেঞ্জ ইন অর্ডারলি ম্যানার, মানে একদম ম্যানারে অর্ডারলি, একদম সুবিন্যস্তভাবে এরা সুন্দরভাবে গোছানো সাজানো থাকে, সুশৃঙ্খলভাবে থাকে। একদম সঠিক, একদম সঠিক। এদের মধ্যে সর্বনিম্ন আকর্ষণ না, একদমই নয়। এদের মলিকিউলগুলো খুব কাছাকাছি থাকার জন্য এদের কি আকর্ষণ বল খুব বেশি। তো এদের যেহেতু এরা টাইটলি প্যাক থাকে, টাইটলি এদের মলিকিউলগুলো থাকে, সেই জন্য এরা সুশৃঙ্খলভাবে সাজানো থাকে এবং এদের মধ্যে আকর্ষণ বল খুব বেশি হয়। তো সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, একটু ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে, আমি বলে দিলাম তোমাদের। ঠিক আছে, বলছে কঠিনগুলিকে কঠোর প্রকৃতিরূপে কেন বর্ণিত করা হয়, কেন বলা হয় বলো। আমি কি বলেছিলাম না, এদের দুটো জিনিসে, একটা বলেছিলাম যে এদের মধ্যে স্পেস খুব কম, এদের যে কণাগুলো থাকে এরা খুব টাইটলি অবস্থায় থাকে, এদের মধ্যে স্পেস খুব কম, এই জন্য কঠিন বলতে পারবো। আর কারণ কি বলেছিলাম না, এদের গতিশক্তি খুব কম থাকে, এদের মানে এদের মধ্যে যে এদের মধ্যে আকর্ষণ বল, এই যে মলিকুলগুলোর মধ্যে একে অপরের সাথে আকর্ষণ বল খুব বেশি, কিন্তু এদের এই মলিকুলগুলোর কি গতিশক্তি খুব কম থাকে। বলো কোথায় পাচ্ছি আমরা? বলছে এদের কোনা দুর্বল পারস্পরিক আকর্ষণিক না, দুর্বল আকর্ষণ বল থাকে না, এটা ভুল। বাহ্যিক বল আরোপিত হয়, এদের কোনা সহজে পিছলে যায় না। প্রবল আণবিক আকর্ষণ বলের সাথে কোনাগুলিকে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, একদম সঠিক। সি হয়ে যাবে একদম সঠিক অ্যান্সার। ঠিক কিনা বলো? এদের আণবিক আকর্ষণ বল খুব বেশি থাকে, তার জন্য দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। দেখো যেই 2026 আসা প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের কাছে না এখন মনে হচ্ছে খুব ইজি, কোনো ব্যাপার নয়, কিন্তু এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষার হলে যাবে না, তোমাদের মাথা ঘেটে যাবে যে কী পড়েছে বুঝতে পারছি না, হয়তো ভুল জিনিস লিখে দিয়ে চলে আসবে। তো এখন ইজি মনে হচ্ছে পুরো চ্যাপ্টারটা বোঝার পরে, কিন্তু যখন পরীক্ষাতে অনেক কোশ্চেনের সঙ্গে পাও না, এগুলোই তোমাদের কাছে টাফ বলে মনে হয়। ঠিক আছে, তার জন্য প্র্যাকটিস দরকার। চলো গ্রুপ ডি প্রশ্ন। বলো, নিম্নলিখিতের মধ্যে কোন অবলোকন এই সিদ্ধান্ত, মানে কোন যে এই যে সিদ্ধান্তগুলো দিয়েছে এর মধ্যে বলছে যে কোনটা তরলের নির্দিষ্ট আয়তন আছে, একটু ভাষাটা ভুল আছে, হ্যাঁ,
বুঝে নাও, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে নিচে যে 4টে পয়েন্ট দিয়েছে এর মধ্যে বলছে তরলের নির্দিষ্ট আয়তন আছে, কোনো নির্দিষ্ট আকার নেই। এটা কোনটা প্রমাণ করে, কোন জিনিসটা বলো? যে তরলের আমরা জানি নির্দিষ্ট আয়তন আছে, 2 লিটার থাকবে সেটা 2 লিটারই থাকবে, 4 লিটার হয়ে যাবে না। আয়তন আছে কিন্তু আকার নেই। বলছে বায়ু পুরো পাত্রকে ভরার জন্য ছড়িয়ে যায়। প্রথম কথা এখানে তরলের কথা বলেছে, বায়ুর কোনো গল্প বলেনি। আচ্ছা, এই অপশানটা দেখো, জল নিজের পাত্রের আকার নিয়ে নেয় কিন্তু নিজের আয়তন বজায় রাখে। আমি যে কোনো সাইজের মানে যে কোনো আকারের পাত্রের মধ্যে আমি জলকে রাখতে পারি, যে কোনো আকারের পাত্রের মধ্যে জলকে রাখতে পারি, যে পাত্রে রাখবো সেই পাত্রের আকার ধারণ করবে। কিন্তু আমি যদি এই পাত্রেও 2 লিটার রাখি, যখন এখান থেকে এখানে ঢালবো 2 লিটারটা 4 লিটার হয়ে যাবে না। আবার এখান থেকে যখন আমি এখানে ঢালবো তখন 2 লিটারটা 4 লিটার, 2 লিটারই ফিক্স থাকবে। মানে আয়তন তো আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই, যে পাত্রে থাকবে সেই পাত্রের আকার ধারণ করবে, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম। তো ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। চলো বলো, কোন গুণটি, দেখো 2026-এর প্রশ্ন, কোন গুণটি তরলকে কঠিন থেকে সঠিক উপায়ে আলাদা করে? বলো কোনটা? বলছে তরল প্রকৃতিতে সম্পূর্ণ অসম্পীড়ন মানে কম্প্রেসিবিলিটি কথা বলছে। একদম সম্পূর্ণভাবে কম্প্রেস করা যায় একে? না স্যার, করা যায় না। তরলের আয়তন নির্দিষ্ট থাকে কিন্তু আকার নির্দিষ্ট থাকে না। একদম সঠিক, একদম সঠিক, এটা তো একদম সঠিক বলেছে। আয়তন স্যার নির্দিষ্ট কিন্তু আকার নির্দিষ্ট না, মানে এটাই আনসার হয়ে যাবে, এটাই আনসার হয়ে যাবে। তো এটাই তো কঠিন থেকে সঠিক উপায়ে তরলকে আলাদা করে। ঠিক আছে, আকার নির্দিষ্ট থাকে না কিন্তু কঠিনের তো আকার নির্দিষ্ট থাকে। তার মানে এটাই সেই অ্যান্সার যেটা কিনা তরল থেকে কঠিনকে যে আমি আলাদা করব, এটা তার একটা বৈশিষ্ট্য বলতে পারো। বলছে তরলের আকার নির্দিষ্ট থাকে কিন্তু আয়তন নির্দিষ্ট থাকে না, একদম ভুল। তরলকে অন্য পদার্থের বিসরণ করা যায়, এটা ভুল। ঠিক আছে, বিসরণ টিসরণ কিন্তু বুঝবে না এখন, বাদ দিয়ে দাও। তো এখানে মনে রাখো বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তরলের আয়তন নির্দিষ্ট থাকে কিন্তু আকার নির্দিষ্ট থাকে না। বলো কোনটা অ্যান্সার হবে? নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি কঠিনের গুণকে প্রদর্শন করে না লেখা আছে কিন্তু, ঠিক আছে। বলছে এদের আকার বদলানো মুশকিল নয়। আরে মুশকিল নয় মানে অবশ্যই মুশকিল। এরা তো এদের যে মলিকিউলগুলো থাকে ঘন সন্নিবিষ্টভাবে থাকে, সুশৃঙ্খলভাবে সাজানো থাকে, এদের আকার সহজে বদলাতে পারবে না। এটাই করে না। আচ্ছা এটাই ভুল, এটাই ভুল। এই যে না লিখেছে তো এটাই ভুল, তার মানে এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। বলছে এদের আলাদা আলাদা সীমানা এবং নির্দিষ্ট আয়তন থাকে, সঠিক। এদের একটা নির্দিষ্ট আকার আছে কঠিন পদার্থের, একদম সঠিক। বাহ্যিক বলের অধীন হওয়ার পরেও এদের কাছে নিজের আকার বজায় রাখার প্রবৃত্তি থাকে, একদম সঠিক। তুমি বাইরে থেকে যতই বল প্রয়োগ করো না কেন এরা কিন্তু নির্দিষ্ট আকার বজায় রাখার চেষ্টা করবে। তো এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, মানে এটা ভুল। মেনলি মুশকিল নয় লেখা আছে, আকার বদলানো মুশকিল। ঠিক আছে, চলো। বলছে পদার্থের নিম্নলিখিতগুলোর মধ্যে কোন অবস্থাটি অত্যন্ত সংপীড়িত, মানে যেটাকে বলে কম্প্রেসিবিলিটি, মানে কম্প্রেস করা যায়, কম্প্রেসিবিলিটি খুব বেশি কার? আমরা কি জানি? গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় অবস্থা এর কম্প্রেসিবিলিটি সব থেকে বেশি। ঠিক আছে, এই বাংলাটা তোমরা একটু দেখে নেবে, সংপীড়িত না সংনম্মন্য কিছু একটা বলে। ঠিক আছে, মানে কম্প্রেসিবিলিটি এটুকু আমি বুঝতে পারছি, মানে তোমাদের বুঝিয়েও দিয়েছি যে কম্প্রেসিবিলিটি বেশি হওয়া কি কম হওয়া কি কম্প্রেস করা কি আমি তোমাদের আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, তো এই ভাষাটাকে নিয়ে খুব পড়ে থেকো না স্যার এটা বুঝতে পারছি না, মানে কম্প্রেসিবিলিটির কথা বলেছে। ঠিক আছে, চলো। বলছে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি সঠিক রূপে স্পষ্ট করে যে গ্যাসকে কঠিন এবং তরলের তুলনায় সহজে সংপীড়িত করা কেন করা যায়, মানে কম্প্রেস কেন করা যায়, সহজে কম্প্রেস কেন করা যায়? দেখো গ্রুপ ডি 2025-এর প্রশ্ন। বলছে গ্যাসের ভর এবং ঘনত্ব অধিক হয়, এই ধরনের কিছু আমরা পড়েছি কি এখনো? না স্যার, কিছু পড়িনি, এই ধরনের কোনো অ্যান্সার নয়। গ্যাস স্থান ঘেরাও করে না, কোনো একটা স্থান ঘেরাও করে না? অবশ্যই ঘেরাও করে, নির্দিষ্ট আয়তন আছে, ভর আছে, তো স্থান তো ঘেরাও করবেই। গ্যাসের কণা ঢিলে ঢালাভাবে, গ্যাসের কণা মানে গ্যাসের মলিকিউলের কথা বলছে, গ্যাসের অণুগুলোর কথা বলছে, ঢিলে ঢালাভাবে বিন্যাস থাকে, একদম সঠিক। তাদের মাঝের যে বড় আণবিক ফাঁকা স্থান থাকে, মানে এদের যে ইন্টারমলিকিউলার স্পেস থাকে না, এটা অনেকটা বেশি, এটা বলতে চেয়েছে, একদম সঠিক। তো বলতে পারি সি একদম সঠিক অ্যান্সার, একদম সঠিক অ্যান্সার। এর জন্যই তো একে সহজে কম্প্রেস করতে পারি আমরা। বলছে গ্যাসের গতিশক্তি কম হয়, কখনোই না, গ্যাসের গতিশক্তি সব থেকে বেশি। কারণ কি? গ্যাসের যে মলিকিউলগুলো থাকে এদের মধ্যে ফাঁকা স্থান অনেক থাকে, আণবিক ফাঁকা স্থান থাকে, সেই জন্য এদের স্পিড বেশি, এদেরকে সহজে কম্প্রেস করা যায়। ঠিক আছে, বলো বোঝা গেল? চলো, আজকে আমরা যতদূর পর্যন্ত পড়লাম ততদূর পর্যন্ত আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলাম, এবং তোমরা নিজেরা দেখতে পাচ্ছ যে যে জিনিসগুলো পড়ানো হচ্ছে তার বাইরে কোনো কোশ্চেন তোমাদের যাবে না। তো আশা করি তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছো। আচ্ছা, ক্লাস কেমন লাগছে অতি অবশ্যই জানাবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, কারণ আমি বারবার বলেছি
যে তোমাদের যেমন মোটিভেশন দরকার পড়ার জন্য, তেমনি আমি যে পড়াচ্ছি তার জন্য মোটিভেশন একটাই, যে এটুকু বুঝতে পারবো যে তোমাদের ক্লাস ভালো লাগছে। ঠিক আছে, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাস কেমন লাগছে। ওকে, চলো। আচ্ছা, আরেকটা ব্যাপার, আরেকবার বলে দিই তোমাদের, যে আমাদের সিলেকশন ব্যাচ 2.0 সায়েন্সের কমপ্লিট ব্যাচ স্টার্ট হয়ে গেছে। যদি কেউ আমাদের ব্যাচ নিতে চাও অতি অবশ্যই নিতে পারো। এখানে সমস্ত কিছু করানো হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট টোটাল ডিটেলসে পড়ানো হবে। থিওরি ক্লাস বলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ বলো, এনসিআরটি নিউমেরিক্যাল কোশ্চেন বলো, মক টেস্ট বলো, অ্যানালাইসিস বলো, পিডিএফ বলো, এভরিথিং। এই ব্যাচের বাইরে তোমাদেরকে কিচ্ছু ফলো করার প্রয়োজন নেই, কোনো কিচ্ছু ফলো করতে হবে না, না কোনো বই কিনতে হবে, না কোনো ব্যাচ ফলো করতে হবে, কিছু ফলো করার প্রয়োজন নেই। ব্যাচের প্রাইস আছে 599 টাকা, আর যদি ফুল ব্যাচ নাও প্রাইস আছে 899 টাকা। ঠিক আছে, চাইলে তোমরা প্রিভিয়াস ইয়ারের সমস্ত বই বা পিডিএফ কালেক্ট করতে পারো। নেওয়ার জন্য সিম্পল তোমরা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে। তোমাদেরকে কী করা হবে, কিউআর কোড দেওয়া হবে, কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দিলে আমি তোমাদের অ্যাড করে দেবো। আদারওয়াইজ আমাদের যে এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনে গিয়ে তোমরা ইনস্টল করে সিম্পল তোমরা পেড কোর্সে গিয়ে ডাইরেক্ট কোর্স নিতে পারো। ঠিক আছে, আর যদি কোথাও কোনো রকম কোনো ডাউট থাকে তোমরা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে। ওকে, আর টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত থাকবে। সমস্ত কিছু নতুন আপডেট, ক্লাসের আপডেট, যা কিছু আপডেট সমস্ত কিছু তোমাদেরকে টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে। চলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকে যতটা পড়লাম ঠিক তারপর থেকে আবার নেক্সট ক্লাস আমরা স্টার্ট করব। আর ততক্ষণ পর্যন্ত তোমরা কি করবে না, এই ক্লাসটাকে খুব ভালো করে রিভিশন করো, তবে তোমরা নেক্সট ক্লাসটা অতি সহজেই বুঝতে পারবে। ঠিক আছে, চলো আজকে ক্লাসে পর্যন্তই, পরে ক্লাসে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ।